সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে বাংলা ভিশনের নিয়মিত অনুষ্ঠান সিনোরা আমি এখন কি করব। এই অনুষ্ঠানে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি, সম্পর্ক নিয়ে কথা বলি। আর সম্পর্কের একটা খুব বড় জায়গা নিয়ে আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ। আজ আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে স্বামী স্ত্রীর পরস্পরকে শ্রদ্ধা করছেন, সেটি তাদের কোন আচরণ দেখে বোঝা যাবে। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা বরাবরের মতো দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন ডাক্তার এস.এম. আতিকুর রহমান, তিনি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, বিএসএমএমইউ। ধন্যবাদ। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। এবং সঙ্গে আরও আছেন আলিয়া ফেরদৌস আজাদ, তিনি সিনিয়র কাউন্সিলর, এভার কেয়ার হসপিটাল থেকে এসেছেন। ভালো আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তো আমরা আজকে পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে কথা বলবো। শুরু করছি আমি ডক্টর এস.এম. আতিকুর রহমান, আপনার কাছ থেকে। কি দেখে আসলে বুঝবো আমরা যে পরস্পরকে শ্রদ্ধা করছি, এবং তার আগে একটু জানতে চাই যে শ্রদ্ধাবোধটা কেন দরকার আছে? সম্পর্কের ক্ষেত্রে শ্রদ্ধাবোধ একদম একটা প্রাথমিক শর্ত। কারণ শ্রদ্ধা যখন থাকবে না, তখন একজন মানুষের যে ব্যক্তি স্বাধীনতা বা তার যে একটা ব্যক্তিগত যে তার আইডেন্টিটি, সেই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা সেই জায়গাটাতে আঘাতটা যাচ্ছে। এবং সেই সময় অনেক সময় দেখা যায় যে আমরা জুনিয়রকেও কিন্তু শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধা আর সম্মান দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ ভিন্ন। শ্রদ্ধাটা হচ্ছে তার নিজস্ব যে সেলফ স্টিম, সেই তার যে একটা আত্মসম্মান বোধ, সেটার জন্য দরকার। আর সেই জায়গাটা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু মানুষটাই আহত হয়ে যায়। আর যখন দাম্পত্য সম্পর্কের মধ্যে এই শ্রদ্ধাবোধটা থাকে না, তখন স্বাভাবিকভাবেই দুজন আহত মানুষ একসাথে যখন থাকে, তো আরো অনেক রকম জটিলতা তৈরি হতে থাকে। তো যে কারণে শ্রদ্ধাবোধটা খুবই প্রাথমিক একটা চাহিদা। চমৎকার। কি কি দেখলে আমরা বুঝবো যে দুজনের ভেতরে শ্রদ্ধার সম্পর্ক আছে? শ্রদ্ধার সম্পর্কটা আসলে বোঝা যায় যখন দুজন মানুষ কথা বলে, ইন্টারাকশনের সময় কিন্তু বোঝা যায়। এছাড়া কিন্তু এমনি বোঝা যায় না যে তারা কিভাবে আসছে। কারণ আমরা ফেসবুকে কিন্তু অনেক ছবি দেখি, এবং রিসেন্ট গবেষণায় বলা হচ্ছে যে ফেসবুকে যে কাপলরা বেশি ছবি দেয়, তারা আসলে দেখাচ্ছে যে তারা দাম্পত্য সম্পর্ক দিক থেকে তাদের সম্পর্কটা খারাপই যাচ্ছে বরং বেশি। তো কাজেই শ্রদ্ধাবোধ দেখতে হলে দেখতে হবে যে তারা কিভাবে পরস্পরকে অ্যাড্রেস করতেছেন, কিভাবে তারা কথা বলছে, সেই বিষয়টা। এবং সেই জায়গাটায় যদি দেখা যায় যে কথা শুনছে কিনা, সামনাসামনি দুজন বসে আছে, পরস্পরের কথা শুনলো কিনা, সেটা একটা বিষয়। এবং শুনলে সেই বিষয়টা কতটুকু বুঝতে পারলো বা ধরতে পারলো তার জায়গা থেকে, সেটা একটা বিষয়। এবং সেটা রেখে যখন দুজনের সাথে ইন্টারাকশন করে, কথা বলে, তখন আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে শ্রদ্ধাবোধ আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর আতিক। আলিয়ার কাছে একটু আসি, যে একই প্রশ্ন অ্যাকচুয়ালি তোমার কাছেও আবার আনছি, যে শ্রদ্ধাবোধটা কেন দরকার আছে, এবং কোনো কি কি দেখলে বুঝবো আমরা যে এই দুজন মানুষের ভিতরে শ্রদ্ধার সম্পর্ক আছে? বিয়েটার কথা যদি বলি, বিয়ে তো অনেক ধরনেরই হয়। পছন্দের বিয়ে হয়, প্রেম করে একে অপরকে বুঝে শুনে, হয়তো 10-12 বছর বুঝে প্রেম করছে বা বুঝে নিয়েছে মানুষটা কেমন, পার্সোনালিটি কার কেমন। আবার দেখা যায় বাবা মায়ের পছন্দ বিয়ে হতে পারে, বাবা মাই চয়েস করছেন, বাট নিজেরা হয়তো কথা বলে তাদের ভালো লেগেছে। বাট ওই যে একটা কথা আছে না, যে স্বাধীনতা রক্ষা করাটা বেশি কঠিন অর্জনের চেয়ে। সো বিয়ে যখন হয়ে গেল, দাম্পত্য সম্পর্কে শ্রদ্ধাবোধটা যদি না থাকে, এই সম্পর্কটা কিন্তু সুন্দর থাকবে না। এবং এটা যে টিকিয়ে রাখার প্রয়োজন আছে, সেখানে শ্রদ্ধাবোধের অভাব যদি থাকে, তাহলে টিকিয়ে থাকাটা খুব কঠিন হয়ে পড়বে। যেমন একটু বলি থাকলে কি হয়, সেই জায়গাটা কি বলবে? একটু বলি। শ্রদ্ধাবোধটা হচ্ছে কি, যে একটা সম্পর্ক, তাই না? সম্পর্কটা যে কোনো ধরনেরই হতে পারে। এটা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, বাবা মায়ের মধ্যেও সম্পর্ক হতে পারে, এবং বাবা মা সন্তানের মধ্যেও সম্পর্কটা হতে পারে। কিন্তু শ্রদ্ধা বা যেটা গুরুত্ব দেয়া, ভাইয়াও সেম কথাটা কিছুটা বলছিলেন, যে গুরুত্ব দেওয়া বা সম্মান দেয়া, সেটা থাকলে যেটা হবে, সম্পর্কের যে স্থিতিশীলতা, সেটা যেমন বাড়বে, তেমনি সম্পর্কটার মধ্যে একটা আমি যেটা বলবো যে ব্যালেন্স, যেটাকে বলি, ব্যালেন্সটা থাকবে।
না হলে সম্পর্কটা একটা ইমব্যালেন্স হয়ে যেতে পারে। কারণ দুটো মানুষ যতই বলুক না কেন আমরা অনেকদিন প্রেম করেছি, আমরা অনেকদিন একে অপরকে বুঝেছি, সংসার আর প্রেমটা কিন্তু এক নয়। আর যদি এটা সেটেল ম্যারেজ হয়, বাবা মার পছন্দ করে দেয়, সেখানেও কিন্তু এটা সেম জিনিস, যে সংসারটা একটু ডিফারেন্ট। এখানে দুটো মানুষ একই ছাদের নিচে থাকবে এবং যথেষ্ট বড় সময়, যথেষ্ট অনেক বড় বড় কিছু তারা শেয়ার করবে। তোমার কথা যদি আমি বুঝে থাকি তাহলে বিষয়টা বোধহয় এরকম যে এই শ্রদ্ধার মধ্যে আসলে বেশ অনেকগুলো জিনিস থাকে। প্রথমত যেমন অ্যাকসেপ্টেন্স একটা ব্যাপার। একজন মানুষকে তখনই শ্রদ্ধা করা যায় যখন তাকে অ্যাকচুয়ালি আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি। তাকে তার মতো করে যদি আমরা গ্রহণ করে নিচ্ছি তাহলে তার প্রতি আমার শ্রদ্ধাও চলে আসার কথা, তাই না? তো তার মানে যখন দেখব যে দুজনের ভিতরে শ্রদ্ধার সম্পর্ক আছে, তার মানে হচ্ছে গিয়ে সেখানে একজন অন্যজনকে গ্রহণ করে নিয়েছে। তো যার প্রতি আমি সম্মান দেখাচ্ছি তার মানে হচ্ছে তাকে, সে আমার কাছ থেকে যেটা ফিল করবে সেটা হচ্ছে যে অ্যাকসেপ্টেড ফিল হওয়া, রাইট? অ্যাকসেপ্টেড ফিল হবে। এবং আরেকটু বলি, গ্রহণ করে নেয়া এটাও কিন্তু একটা প্র্যাকটিস। অবশ্যই। কারণ এটা আমি চাইলেই অনেককে আমার গ্রহণ করে নিতে ইচ্ছা নাও করতে পারে, কিন্তু যেহেতু সম্পর্কটা একটা সামাজিক বন্ধনটা হয়েছে, সো এখানে একটা প্র্যাকটিসটাও জারি রাখা যেতে পারে যে তারা একে অপরকে গ্রহণ করার চেষ্টাটা করছে। ভালো অনেক সেই কিছুতে জায়গাটাই লাগে না। হয়তো, হ্যাঁ সেই জায়গাটাই হয়তো শ্রদ্ধা হ্যাঁ, দিয়ে সে সেটাই করছে। শ্রদ্ধা। কিন্তু ওখানে ওই যে আরেকটা কথা আছে না, যে ভাইয়াও যে কথাটা বললেন যে একে অপরের সাথে যে কথোপকথনটা হচ্ছে, কথাগুলো হচ্ছে, বিশেষ করে আমি বলবো ভাষার ব্যবহারটা খুব জরুরি। হ্যাঁ, ওইটাই যেটা জানতে চাচ্ছি যে কি দেখলে বুঝবো। কি দেখলে বুঝবো যে ভাষার ব্যবহার, আমি তার সাথে কিভাবে কথা বলছি, আমি তাকে কিভাবে, তার কথাটা আমি শুনছি কিনা মনোযোগ দিয়ে, তার মানে তাকে আমি গুরুত্ব দিচ্ছি কিনা, গুরুত্ব দিচ্ছি কিনা, তাহলে না আমি তাকে শ্রদ্ধাটা করছি। যে সে বলে চলেছে, আজকাল তো মোবাইল সবার হাতেই থাকে, সো মোবাইল আমি স্ক্রল করে চলেছি, তার কথাটা আমি বললাম হ্যাঁ শুনছি শুনছি শুনছি, একটু পরে বলতেই পারলাম না কি কি টপিক ছিল। সো ওটাই কথা, যে তাকে আমি প্রায়োরিটি দিচ্ছি কিনা। প্রায়োরিটি দেওয়া। সো প্রায়োরিটি দেয়, এটা থেকে বোঝা যেতে পারে যে তার প্রতি আমি শ্রদ্ধাশীল কিনা। 2 নাম্বার হচ্ছে তার পছন্দগুলোকে আমি গুরুত্ব দিচ্ছি কিনা, নাকি আমার পছন্দ তার উপর আমি চাপিয়ে দিচ্ছি। সো সেখান থেকে বোঝা যেতে পারে আমি তাকে শ্রদ্ধা করছি কিনা। আরেকটা বিষয় হচ্ছে ভরসা করা। ভরসার বিষয়টা আসলে এমনি এমনি তো আসে না, ভরসাটা আসলে তৈরি হতে হয়। কিন্তু তারপরে দুটো মানুষ যখন অনেক দিন থাকে, সো একটা জায়গায় না একটা ব্যালেন্স হয়ে আসে। সে 2 পা এগিয়ে আসলো, আমি 2 পা এগিয়ে গেলাম, কাছাকাছি হলে একটা ব্যালেন্স চলে আসে। সো তার কোনো মতামত, তার কোনো ডিসিশন মেকিং বা যেটাই বলি না কেন, আমার প্রতি ভালো ভাবনাও হতে পারে তার, সেটাকে আমি ভরসা করতে পারছি কিনা। সো এখানেও কিন্তু এটাও কিন্তু শ্রদ্ধার সাথে অনেকাংশেই জড়িয়ে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আজকাল যে ভাইয়া যেটা আরেকটা বললেন, আমি একটু উল্লেখ করি যে ফেসবুকে যে ছবি যারা বেশি দিচ্ছে, হ্যাঁ দিতেই পারে, তাতে অসুবিধা নাই, কিন্তু সেখানেও কিন্তু একে অপরের ইচ্ছাটা অনিচ্ছা একটা ডিপেন্ড করে, তাই না? অনেকে আছে ফেসবুকে ছবি দিতে পছন্দ করেন না, বা এই ছবিটা আমি দিতে চাই না। তো সেখানে আমি আমার ইচ্ছাটাই করলাম নাকি তার কেউ সামিল করলাম আমার ইচ্ছাতে। সো এগুলো থেকে বোঝা যেতে পারে শ্রদ্ধাবোধটা আছে কিনা। অনেক ধন্যবাদ। আরেকটা একটু ছোট্ট করে বলি, ফিনান্সিয়াল বিষয়টাও আছে, যে ফিনান্সিয়াল বিষয়টা, যে তাকে আমি তার প্রয়োজনটা আমি খেয়াল করছি কিনা। সো যে যেভাবেই ফিনান্সিয়ালি আপডেটেড থাকুক না কেন, একে অপরের বিষয়টা যদি খেয়াল করে যে আমি তাকে ফিনান্সিয়ালি স্বাধীনতাটা দিচ্ছি কিনা, সো সেই স্বাধীনতাটা আমার কাছে পাচ্ছে নাকি হড়প করে নিচ্ছি, এগুলোর উপর অনেক কিছুর উপরে শ্রদ্ধাবোধটা আসলে অনেক কিছুর উপরে থাকে, নির্ভর করে। আমরা অল্প কিছু ক্রাইটেরিয়া হয়তো এখানে অ্যাড করলাম। অনেক ধন্যবাদ দুজনকে। আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আমরা শুনছি আপনার কথা। আমি আমার ছেলের কথা বলছি আপু। আমার ছেলের বয়স এখন 22-23 বছর। জি। ওর ছোটবেলায় না খুব দুষ্টমি করতো। আচ্ছা। অনেক দুষ্টমি করতো। দুষ্টমি করার পর এখন ও 6 বছর থেকে বলতেছি, বুঝছেন, ডিটেলস বলতেছি আমি। জি, মানে ডিটেইলটা একটু অল্প কথায় বলতে পারলে ভালো হয়। অল্প কথায় কি আপু, ওই অনেক দুষ্টমি করতো তো, কিন্তু লেখাপড়ায় ভালো ছিল। ওর থেকে সবাই একটু বলতো যে একটু ডাক্তার দেখাও ডাক্তার দেখাও। তো আমি এবার ডাক্তার দেখাইছি, মনোবিজ্ঞানী ডাক্তার দেখাইছি। দেখানোর পরে ডাক্তারের অনেক কিছু খুলে বলার পরে ডাক্তারের ঔষধ দিল। ঔষধের একটা ঔষধের অর্ধেক খাওয়াইছি। খাওয়ানোর পরে এমনি অনেক দুষ্টমি, কিন্তু ওদিন থেকে সারাদিন আর কোনো দুষ্টমি করে নাই।
ওই থেকে না আবার আমার বিয়ে হয়েছে আপনার 1 বছর পরে ওকে টেস্ট 1 বছর পরে হয়েছে, ও ডেলিভারি বাসায় হয়েছে। প্রথম তো এত কিছু বুঝি নেই, হয়তো ওইখানে কোনো কিছু হয়েছে বা ঔষধ খাওয়ানোর পরে হয়েছে, ওটা আমি বলতে পারবো না। ডাক্তারের কাছে 6 বছরের সময় ডাক্তার দেখেছি, উনি ঔষধ দিতে খাওয়াইছে, উনি বলছে যে যদি ঠিক হয় তাহলে 15 বছরের ভিতরে হবে, না হইলে না। কিন্তু এখন আমার ছেলের বয়স মাশাআল্লাহ 22-23 বছর, ওকে এখন বিয়ে দিচ্ছি। আচ্ছা ওর ওয়াইফেরও 1 মাস হয়েছে, আর এখন ও প্রেগনেন্ট। কিন্তু আমার ছেলের যে আচরণটা, আগে যে আচরণটা ছিল, ধরেন বাইরে থেকে আসলো ঠাস করে ফ্যানের টিপ দিল, ওইটা গুছাইলো, কথা ঠিক মতন মাঝে মাঝে ঠিক করে বলে, আবার মাঝে মাঝে বলে না। কিন্তু ওই জিনিসটা এখনো ঠিক হয় না, আবার ওই ওই প্রবলেমটা এখনো আছে। কিন্তু ওরে এখন বিয়ে দিচ্ছি, বিয়ে দেওয়ার পর এখনো বউ প্রেগনেন্ট। এখন ওর থেকে বাচ্চার কোনো এফেক্ট হয় বা কিরকম, এইটা জানার জন্য আমি। আচ্ছা, আপনার ছেলেকে যে আপনি ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার ওকে মানে সমস্যাটা কি বলেছিল? ওর সমস্যা তেমন কিছু বলে নাই, উনি বলছে যে ঔষধ দিচ্ছে, ঔষধ খাওয়ানোর পরে কি সারাদিন ও কারণে খেলে ওষুধ দিত সেটা কি কোথাও লেখা ছিল? ওই না, কি কারণে ঔষধ দিচ্ছে যে আমি ডিটেলস বলছি, বলার পরে উনি ঔষধ দিচ্ছে। ও কিরকম করে, কিরকম আচরণ, কিরকম কি একটা ডায়াগনোসিস অবশ্যই তিনি করেছেন, আবার বলেছেন যে 15 বছরের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা। তারপরে কি আপনি আর কখনো ডক্টরের সাথে কনসাল্ট করেছেন? ডক্টরের সাথে আলাপ করতে চাইছি কিন্তু পারি নাই। শেষ পর্যন্ত আমি ঔষধ খাওয়ানো বন্ধ করে দিচ্ছি। একটা ঔষধ খাওয়ানোর পরও সারাদিন আর খেলে নাই, অনেক চুপচাপ। আর হঠাৎ করে রাত্রে একদিন হাত পা একেবারে ব্যাকাটাকে হইয়া, তারপরে থেকে আমি ঔষধ আর খাওয়াই নাই ওরে। এইটুকুই ডাক্তারের সাথে যোগাযোগ করতে চাইছি কিন্তু পারি নাই। আর আমাদের আবার একটা ডাক্তার এমবিবিএস, ওনারে আমি প্রেসক্রিপশনটা দেখাইছি, দেখানোর পরে ওই ডাক্তার আমার উপর খুব খেপে গেছে, বুঝছেন, যে ঔষধ তো সব পাগলের ঔষধ, আপনার ছেলে কি পাগল? ছেলে তো পাগল না, তো অনেক দুষ্টমি করে, এই ঔষধ নিয়ে ওই ডাক্তার কি খাওয়ান, এই কথা ওই ডাক্তার আমারে বলছে। আচ্ছা, ওকে। কিন্তু ওর যে আচরণটা এখনো আপা ওই আগের আচরণটা রয়ে গেছে। আর বিয়ে দিচ্ছে, ওর বউ প্রেগনেন্ট, কিন্তু এই আমার ছেলের থেকে আমার প্রেগনেন্ট যে বাচ্চা আবার কোনো এফেক্ট হতে পারে নাকি, এইটা জানার জন্য বেশি একটা দিচ্ছি আমি, শুনতেছি আপনাদের। আপনার প্রশ্নটা শুনেছি আমরা, খুব স্পেসিফিক প্রশ্ন আপনি করেছেন। আমাদের আসলে আরো কিছু জানার আছে, আমরা একটু আমাদের এক্সপার্টদের কাছে যাই। কি জানতে চাই আমরা তার কাছে? আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে যে ও যে উনি অনেক বিস্তারিত কথা বললেন, যে অনেক বিস্তারিত বিষয় বলেছেন, কিন্তু আসলে ঠিক কি কি সমস্যার জন্য তখন উনি ডাক্তার দেখিয়েছিলেন সেই বিষয়টা কিন্তু মানে পাওয়া যায় নাই। তার মানে ওই যে যেটা বলেছেন যে খুব দুষ্টুমি করতে, আমরা কি একটু ক্রাইটেরিয়া জানতে চাই যে দুষ্টুমির ধরনটা আসলে কি রকম ছিল, একটু বলবেন? দুষ্টমির ধরনটা কি, মানে ধরেন পড়ালেখা যে করতো, ক্লাসে যাইতো, আমি ক্লাসে নিয়ে বসে থাকতাম ওই 6 বছর থেকে। অনেক পড়ালেখা অনেক ভালো ছিল, প্লেজের ভিতরে থাকতো সবসময়। ক্লাস ও নার্সারি থেকে 5 পর্যন্ত সবসময় প্লেজের ভিতরে থাকতো, পড়ালেখা অনেক ভালো ছিল। কিন্তু ওইটা যে ডাক্তারের দুষ্টমিটা কেমন, অনেক দুষ্টমি, ছুটোছুটি, দৌড়াদৌড়ি, মানে কথা শুনতো না, স্থির হয়ে বসতো না। স্পেসিফিক কোশ্চেন করি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, একটু প্রশ্ন কি করছি। ক্লাস থেকে বের হয়ে যেত? না, ক্লাস থেকে বের হতো না, চাইতো। আবার তো অনেক বাচ্চাদের সাথে মারামারি ধরাধরি করতে, এই জন্য টিচার আমার বলতো যে আপনি বসে থাকেন। মানে হুটহাট একটা কিছু করে ফেলতো, যেটা কি হবে এই চিন্তা করতো না। হঠাৎ করে একজন একটা থাপ্পড় দিল, হঠাৎ করে একটা জিনিস ফেলাই দিল, মানে অনেক চঞ্চল। এখনো ওই জিনিসটা ভিতরে কাজ করে, বাইরে থেকে আসে, হঠাৎ কলিং বেলে টিপ দেয়, হঠাৎ এই রুমে সেন্সারে। ঠিক আছে, আপনার কথা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার ছেলে যে ছোট বয়সে যে দুষ্টুমিটা করতো, মাঝখানে কি সেটা ঠিক হয়ে গিয়েছিল? না না, একভাবেই আছে, এরকম একভাবেই। এখন ও যে 22-23 বছর হয়েছে, ওর বিয়ে দিচ্ছি, এখনো ও জিনিসটা ওর ভিতরে আছে। কিন্তু বিয়ের পরও এখন আমি ভাবছিলাম যে বিয়ে করাইলে হয়তো আস্তে আস্তে ঠিক হইতে পারে, কিন্তু এখনো আছে ওই জিনিসটা, এখন ওর ভিতরে কাজ করে। কিন্তু সহজ সরল কথা গুছাই এখনো হুটহাট করে এক একটা বইলে ফেলে। ধরেন একটা কথা বলার না, কারোর সামনে এই কথাটা বলা উচিত না, ওই কথাটা হুট করে বইলে ফেলে, এরকম। আচ্ছা, সহজ সরল বলছেন, মানে কোনো কি ইন্টেলেকচুয়াল লেভেলটা অ্যাকচুয়ালি কি রকম? রেজাল্টটা তো ভালো করছে। আবার আরেকটা জিনিস, পড়াশোনাটা কতটুকু করেছে একটু বলবেন? পড়াশোনা আপনার এসএসসি পর্যন্ত করছে। এসএসসি পর্যন্ত করেছে, সেখানে কেমন করেছে সে? কেমন করেছে মানে মোটামুটি, অত রেজাল্টটা মোটামুটি আর কি। তারপরে আর পড়াশোনাটা হলো না, এটা কি কোনো বিশেষ কারণ আছে? পড়াশোনা কি, ও পড়াশোনার
আর পড়তে বসলে হয়তো আমরা আস্তে ধীরে একটা জিনিস বুঝি পড়ি, কিন্তু ওই রকম না, ফরফর ফরফর করে পড়ে যেতে, কিন্তু পরে আর তেমন কিছু বলতে পারতো না, তেমন লিখতেও পারতো না এইভাবে। কিন্তু ক্লাস নার্সারি থেকে 5 পর্যন্ত সবসময় চলে গেছিল। ও 8, 9 ওঠার পরে পড়ালেখাটা জানি কেমন হয়ে গেছে ওর। কিন্তু এসএসসি পাস করতে এখন ওর বিয়ে দিচ্ছে, এখন ওই জিনিসটার ভিতরে আছে। আচ্ছা, সে কোনো কাজ করে? ও কাজ করে, বাবা ব্যবসা করে, তো ওই সাথে আর কি মোটামুটি এক এক জায়গায় যায়, তাগেদা করে বিল আনে এইরকম। তাও এক জায়গায় গেলে একটু বিল দিতে দেরি হলে কেউ কিছু বলে হঠাৎ করে রাগ হয়ে যায় বাসায় এলে, এইটা ফিকে মারে, ওইটা এই করে, এটা বললো কেন আমারে, এইভাবে বললো না কেন, এইরকম। ঝগড়াঝাটি মারামারিতে কি এখনো জড়িয়ে যায় সে? না, এমনি বাইরে কোনো মারামারি করে না, কিন্তু ওর বাইরের থেকে ওরে যা বললো না ওইখানে কিছু বলে না, কিন্তু বাসায় এসে অনেক ইয়ে করে, ইয়ে করে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা প্রশ্নটা পেয়েছি ওনার, আমরা কি আলোচনা করব? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা জানার ছিল সেটা হচ্ছে যে ডায়াগনোসিস কি হয়েছে, ডাক্তার তাকে কি ডায়াগনোসিস করেছে সেটা আমরা জানতে পারলাম না, আর হচ্ছে যে রিসেন্টলি সম্ভবত কোনো ডায়াগনোসিস হয়নি, তো সেই জায়গাটাতে আমাদের একটু মানে জানার ঘাটতি থেকেই গেল। বাট আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের আলোচনার সঙ্গে থাকুন, দেখুন এখান থেকে কোনো উপকার হয় কিনা। প্রথমে একটু ডক্টর আতিকের কাছে আসতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আমি বিশেষ করে মাকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে এই যে ওর আচরণের ব্যাপারটা উনি খেয়াল করছেন, এবং সেটা যে বাচ্চার উপরে প্রভাব পড়তে পারে কিনা এই ব্যাপারটা উনি চিন্তা করছেন, এটার জন্য অবশ্যই ওনাকে ধন্যবাদ জানানো যেতে পারে, ওনার সচেতনতার জন্য। এবং উনি চাচ্ছেন যে ওনার ছেলের আচরণগুলো ভালো হোক, গ্রহণযোগ্য পর্যায়ে হোক। তো আমাদের আজকে দাম্পত্য সম্পর্কের মধ্যে আচরণ সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি, এবং সেটার সাথে খুব রিলেভেন্ট ভাবেই কিন্তু উনি এই বিষয়টাকে নিয়ে আসছেন। সেটার জন্য মানে ভালোই লাগছে ওনার সাথে কথা বলতে। তো যে বিষয়টা সেটা হচ্ছে যে যদিও আমরা ওই সময়ের চিকিৎসকের যে ডায়াগনোসিসটা আমরা জানি না, কিন্তু তারপরও যে বয়সের সমস্যাটা উনি বলছেন 6 বছরের কাছাকাছি বয়স, এবং যে ধরনের আচরণের কথা বললেন সেটা থেকে বোঝা যাচ্ছে যে সম্ভবত ডায়াগনোসিস ছিল ADHD বা চঞ্চলতাজনিত একটা জানি না, আমরা সেই ডায়াগনোসিসের দিকে আর না যাই, কারণ অতটা না জেনে বোধহয় না বলাটাই ভালো হবে। একটা আচরণগত জায়গা থেকে আর কি চিন্তাটা করা যাচ্ছে। আরেকটা হচ্ছে যে ওষুধের ব্যবহারের কথা বলছেন, যে দ্বিতীয় একজন ডক্টর কমেন্টও করছেন, যদিও খুব নেতিবাচক একটা কমেন্ট করেছেন, কিন্তু সেখান থেকে আমরা যেটুকু বুঝতে পারলাম যে সম্ভবত ADHD হবে, কারণ এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রেই এই ওষুধগুলো ব্যবহার করা হয়। তবে একজন মানসিক বিশেষজ্ঞ হিসেবে বলবো যে পাগল বলতে আসলে আমরা কাউকেই মনে করি না, সবগুলাই একটা ডায়াগনোসিস থাকে, একটা ডিজিজ থাকে। সাধারণত লোকজন যেটাকে পাগল বলে, আমরা সেটাকে পাগল বলি না, আমরা বলি সিজোফেনিয়া। এবং সিজোফেনিয়ার ক্ষেত্রে যে ধরনের ওষুধ ব্যবহার করা হয় সেই ধরনের ওষুধই খুব কম মাত্রায় এই ধরনের ADHD রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেই হিসাবে ওনার চিকিৎসাটা ঠিকই ছিল, কিন্তু যে কাজটা করা যেত সেটা হচ্ছে যে আবার ওই মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করা। কারণ আপনারা হয়তো জানেন না যে আমাদের একমাত্র সাইকিয়াট্রিস্ট ছাড়া আমাদের অন্যান্য যে চিকিৎসক যারা আছেন তারা সাইকিয়াট্রি সম্পর্কে খুব বেশি অবগত নন। তাদের ওইভাবে রেসিডেন্সি কোর্স বা ইসের সময় উচ্চতর পড়াশোনার সময় সাইকিয়াট্রিতে প্লেসমেন্ট থাকে না। না থাকার কারণে তারা সাইকিয়াট্রির ওষুধ এবং যে চিকিৎসা পদ্ধতির সাথে খুব একটা পরিচিত থাকেন না। তারা আর 5টা মানুষের মতোই চিন্তা করেন যে এটা কোনো ওষুধ মানেই হচ্ছে পাগলের ওষুধ, এবং এই সমস্যাটা আমরা পড়ি এবং আমরা বেশ ফেস করি সবসময়, যে চিকিৎসা দিতে গেলেই দেখা যাচ্ছে যে মেডিসিনের ডাক্তারের কাছে চলে গেলে তিনি ধরেই নেন যে এটা পাগলের ওষুধ। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে আমাদের চিকিৎসা বিজ্ঞানে যারা আছে তাদেরকেও একটু বেরিয়ে আসতে হবে অন্য চিকিৎসকদের। এবং আপনার অ্যাওয়ারনেসের জন্য আমি বলবো যে প্রথম যে কথাটা, যে এটা সম্ভবত বাচ্চার উপরে পড়বে না, এই ধরনের আশা আমরা করতেছি না। আর আপনার ছেলের মধ্যেও যে প্রবণতাগুলো রয়ে গেছে সেই বিষয়গুলো যদি আপনি আবার মানসিক বিশেষজ্ঞের কাছে নিয়ে আসেন, আপনাকে সহযোগিতা করতে পারবেন। অনেক ধন্যবাদ। আলিয়া এই জায়গাটাতে কি ওনার জন্য যোগ করতে চান? আমি একটু বলতে চাই যে
এটা নবাগত যে সন্তান আসছে তার উপর হয়তো পড়বে না, কিন্তু সন্তানরা তো আসলে ছোটবেলা থেকে বেশ ওরা তো অবজার্ভ করতে খুব পছন্দ করে, এবং বাবা যদি এই ধরনের আচরণ করে তখন কিন্তু কিছুটা তারা দেখে দেখেও শেখাটাও হয়ে যেতে পারে। সো এই জন্য যেহেতু 6 বছর বয়সে যে চিকিৎসাটা অসম্পূর্ণ রয়ে গেছে, সেই চিকিৎসাটাই যদি এখন সম্পূর্ণ করা হয়, বরং এটা বাবার জন্য যেমনটা ভালো হবে সন্তানের জন্য সেমটা হবে। আচ্ছা। আর আরেকটা বিষয়, তিনি যে বাবা তার হতে মানে চলেছেন, ওনাকে আমরা একটু প্রফেশনাল হেল্পের জন্য হ্যাঁ, এনকারেজ করছি যে কোনো সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট অ্যাকচুয়ালি কম্বাইন এখানে combined ট্রিটমেন্টটা লাগবে। হলে তাহলে উনি ওনার জন্য ভালো যেহেতু হবে। মেডিসিনের বিষয়ে প্রথম থেকে একটা ভয় কাজ করছে, সো এই বয়সে উনি এই ভয়টা কিন্তু চট করে কাটিয়ে উঠতে পারবেন না। উনি আগে কোনো চাইলে প্রথমে psychologist কিন্তু কে meet করতে সাইকোলজিস্টের কাছে পারেন। মিট করতে পারেন, হ্যাঁ। এবং তারপরে Diagnosis টা যদি ভয়টা হয়ে যদি যায়, কমিয়ে হ্যাঁ, দেন যদি উনি প্রয়োজন যান, হয়। প্রয়োজন হয়, আচ্ছা, এটা আমরা ওনাদের একটা জন্য উপকার ফোন হবে। নিয়ে নেব, ফোন নিয়ে নিতে হবে এর মাঝে। আর কিছু বলার থাকলে পরে অ্যাড করব। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আমরা আপু, শুনছি। আমি পুরান ঢাকা থেকে বলছি, জি। সাইমা। হ্যাঁ, নাম বলতে হবে না, আমরা আপনার এখনকার যে প্রশ্নটা আছে সেটা হ্যাঁ, বলুন। আমি আর কি, আমার বয়স যখন 15 বছর পার হয়ে গেছে তখন আমাদের লাভ ম্যারেজ হয়। আচ্ছা, বুঝছেন? আমাদের হাজবেন্ড, আমি বিক্রমপুরে একটা ছেলেকে বিয়ে করি। আচ্ছা, তারপরে বাবা মা রাখে ছিল না, যা করা হয়েছে তখন ওনার বাবা মা আমাকে মেনে নিচ্ছে। হুম হুম। এতদিন ধরে যখন সংসার করছি, করে পরে আমার একটা বেবি হয়েছে। আপনার কথাটা খুব অল্প শোনা যাচ্ছে, আপনি কি একটু জোরে বলবেন? হ্যাঁ আপু, হ্যাঁ ওই আমার কি লাভ ম্যারেজ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটুকু হ্যাঁ। শুনতে পেয়েছি। হ্যাঁ, আমার একটা বেবি হয়েছে, মেয়ে। আচ্ছা, মেয়ে যখন আমার 5 বছর 6 বছর, তখন একটা ওনার এক মেয়ের সাথে সম্পর্ক ছিল। তখন এটার কারণে আমার সংসারও ভেঙে যেতে চেয়েছে। আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক রাখার ইচ্ছা রাখার পর আমার আবার সংসারটা খুব ভালো করে উঠছে। তো অনেক কষ্টে আমি এই পর্যায়ে আসলাম যে নিজের বাড়ি ঘর করা হয়েছে, শ্বশুরের ছিল সেখানে তোলা হয়েছে, এখন থাকতেছি। এখন মানে ওনাকে যা কথা বলি মানে ভালো হয়ে আসে, আবার পরবর্তীকালে আবার দেখি কি এই আগের মতোই হয়ে যায়। এখন আমি আগের মতো কি বলতে? ভাববো, ওনার কি কোনো মেয়ের সাথে কি কোনো সম্পর্ক আছে নাকি আচ্ছা, অন্য কোনো বিষয় আছে, আমি এটা ভাবতে পারতেছি না। ওনাকে যখনই কোনো প্রশ্ন করি তখন এই উত্তরটা আমি আলাদাভাবে পাই, মানে সঠিক উত্তরটা পাই না। এখন আমি আচ্ছা। কি করব? আমি এই জন্য আপনার সাথে যোগাযোগ করছি যে আমি তো সংসার নিয়ে অনেক ব্যস্ত আছি, কারণ আমার 2টা বেবি আছে, 2টাই আচ্ছা, মেয়ে। এখন আপনার বয়সটা কত? তার মেয়ে আপনার বয়সটা এখন কত? তো আমার এখন 30। এখন আপনার বয়স 30, তার মানে 15 বছর বয়সে বিয়ে হয়েছে, আপনার এখন 15 বছরেরই সংসার। হ্যাঁ, আচ্ছা, আপনি বলছেন যে আপনার হাজবেন্ডের আরেকটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল মাঝখানে, তাই তো? হ্যাঁ, সেই সময়টাতে আপনাদের সম্পর্কটা একটু অন্যরকম হয়ে গেছিল, কিন্তু সেটা আপনারা কাটিয়ে উঠেছেন। কিন্তু এখন আবার আপনি তার ভেতরে কিছু আচরণ দেখেন যেটাতে আপনার পূর্বের সন্দেহটা আবার জেগে ওঠে, তাই কি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কি ধরনের সমস্যা দেখতে পান? যে সমস্যা দেখতে পাই, যেমন কোথাও যাওয়ার দিকে হলে যেমন বলে যে আমি সাজগোজ করলে বলে করো না, তারপরে বলে এইরকম জামা পরো না, ওই রকম পরো, এইরকম করো। সবসময় দেখি যে আমাকে উপর দিকে রাখতে চায় না, নিচের দিকে রাখতে চায়। এর কারণ কি? আমি এটা ভাইবা আমি চিন্তা করে ওনার এটা কি ফ্যামিলির একটু মধ্যে বুঝিয়ে পাল্টাই। বলবেন যে উপর দিকে রাখতে চায় না নিচের দিকে রাখতে চায় বলতে মানে কি মানে দেখে বলছেন? ওনার বাসায় 5টা ভাইয়ের বউ আছে। মানে যেমন ধরেন সবাই ধরেন একটা অন্যভাবে জামা টামা পরে, অন্যভাবে চলাফেরা করে, আমি তা পারি না। আমাকে সবসময় নিচে ভাবে থাকতে হয়, নিচু করে থাকতে হয়। বুঝছেন? ওনার জন্য আমি মাথা উঁচু করে রাখতে পারি না, মানে ওনার জন্য আমি সব জায়গায় নিচে হয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনি গত 15 বছর ধরে একই রকম দেখছেন? না না না, আমার যখন বড় মেয়ে যখন এই 6 বছর, তখন একটু ওই যে মেয়ের সাথে সম্পর্ক ছিল। তারপর যখন আমার ছোট মেয়ে হয়েছে তখন আমার সংসারটা অন্যরকম হয়ে গেছে, মানে আমাদের মাঝখানে আমাদের ভালোবাসাটা খুব গভীর হয়ে গেছিল। বুঝছেন? মানে আমার তখন সংসারটা সে খুব কিরকম সুন্দর ছিল। আচরণ এখন আবার করতো? এই যাবৎ 2-3 বছর ধরে আবার এইরকমই দেখছি। আচ্ছা, ওই সময় আসলে কিরকম আচরণ করতে একটু বলবেন? ওই সময় মানে মিথ্যা বলতো, শুধু মিথ্যা বলতো। যেমন মোবাইলে কথা বলতো, যে জিজ্ঞেস করতাম, বলে না কাজের এখান থেকে, আবার বলতো যে বন্ধু। কিন্তু আমি অনেক দিক থেকে খবর পেয়েছি যে ওর মেয়ের সাথে যে সম্পর্ক ছিল, এমনকি আমার ঘরের যে দেওয়ার ননদ ছিল সেও বলছে যে ভাবি ভাইয়ের আচরণ কিন্তু ভালো দেখছে না, আচ্ছা, আপনি একটু চোখে চোখে রাখেন ভাইকে। তো তখনকার সিগনিফিক্যান্ট প্রবলেম ছিল, সে মিথ্যা কথা বলতো। এখন কি সে মিথ্যা কথা বলছে বলে আপনার মনে হয়?
হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে আমার কাছে মিথ্যা কথা বলছে। প্রমাণ পেয়েছেন কোনো? প্রমাণ পেয়েছি কি, মানে ধরেন এখন আমাকে একটা কথা বলে যে ও এরকম এরকম, মানে একজনের ব্যাপারে কথা বলে, তাহলে সেটা যদি আমি প্রমাণ করতে চাই তখন বলে যে না, এইভাবে না, এইভাবে হয়েছে। মানে কথাটা মানে একটু তাড়াতাড়ি। বুঝিয়ে বললে ভালো হয়, ঠিক এইভাবে না এইভাবে বললে আমরা তো বুঝতে পারছি না। ও, মানে ধরেন একজনের, যেমন একজন কাউকে নিয়ে একটা কথা হয়েছে, তখন যদি বলি যে এরকম এরকম করছো তুমি, এরকম বলে না, এরকম না, আমি বলিনি তো, ও বলছে। তখন আমি যদি বলি যে ওরা জিজ্ঞেস করি, তখন কি না না, কথা এইভাবে না, এইভাবে হয়েছে। মানে সত্য কথাটা পরে বলে, প্রথম মিথ্যাটা বলে। এখন আমি কি ভাববো যে সবকিছুতেই কি মিথ্যা বলছে আমার সাথে? আচ্ছা, আপনি যে প্রশ্নটা আমাদেরকে করেছেন, শুরুতেই করেছেন যে অ্যাকচুয়ালি যে এখন আপনার আবার সন্দেহ হচ্ছে যে উনি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে গেছেন কিনা, কিন্তু আপনি বুঝতে পারছেন না, সেই জন্য আপনি আসলে আমাদেরকে ফোনটা করেছেন। এবার সত্যিকার অর্থে কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব না যে আপনি আসলে সন্দেহ করবেন কি করবেন না, কারণ মানে আপনি নিজেই আসলে কনফার্ম না, এবং আপনার হাজব্যান্ডের সাথে যেহেতু আমাদের কথা হয়নি, তো আমাদের কাছ থেকে আসলে মানে আমরা দিতে পারি এরকম কোনো প্রশ্ন যদি থাকে, মানে আমরা উত্তর দিতে পারবো এরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভালো হয়। আর কি অন্য কোনো প্রশ্ন আপনি করতে চান? হ্যাঁ, অন্য কোনো প্রশ্ন করতে চাই যে যখন গর্ভ ছিলাম আমার বড় মেয়ের সময়, তখন আমি। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের অতিথিরা কোনো প্রশ্ন কি করতে চান ওনাকে? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে যখন পূর্বে সন্দেহটা করেছেন, সেই সন্দেহ করাকালীন ওনার যে আচরণটা ছিল, যে বাকিরাও কিন্তু বুঝতে পেরেছিল যে এই আচরণটা তাদের কাছেও ভালো লাগছে না, এবং আপনাকে বলেছিল যে ভাবি একটু চোখে চোখে রেখেন। এবার কিন্তু আপনি সেই রকম কিছু জানেন না বা শোনেননি, তাই না? এবং দ্বিতীয়ত উনি কিন্তু আপনাকে নিয়ে ভয় পাচ্ছেন, যে আপনাকে হয়তো কিছু পড়তে গেলে বাধা দিচ্ছে, যেটা আপনি বলছিলেন আমাকে একটু নিচু করে রাখতে চায়, অন্যরা যেভাবে চলাফেরা করে। তো একটু ভেবে দেখতে বলছিলাম যে গতবারের সন্দেহের পেছনে যে ঘটনাগুলো ছিল, সেটা কিন্তু এবারকার সাথে খুব একটা মিলছে না। সো আজকে আমাদের যে টপিকটা, যে স্বামী স্ত্রী একে অপরকে শ্রদ্ধা করে কিনা, সেটা কোন আচরণ থেকে বুঝবো। সো কাউকে সন্দেহ করে, এটা কিন্তু শ্রদ্ধা করে। আমার মনে হয় এই জায়গাটাতে একটু হলেও বাধা পড়ে, তাই না, যে আমি শ্রদ্ধা করি কিনা। আচ্ছা, সমাধানের দিকে একটু পরে যাই, যদি হ্যাঁ। প্রশ্নটা করে নেওয়া যায়, ওনার কাছ থেকে আচ্ছা। জানার কি আছে? আপনি আর যদি আরেকটা বিষয় জানার আছে, যে আপনি যেটা বলছিলেন না যে আপনার প্রথম সন্তান পেটে আসার পরে এই জিনিসটা হয়েছে, সো দ্বিতীয় সন্তানের বেলাটা কি আপনি সেম জিনিসটাই দেখেছেন? না না না, তখন ও অন্যরকম ছিল। মানে প্রথমটা যখন হওয়ার পর যখন এই সমস্যাটা হয়েছে, মেয়ের সাথে সম্পর্কটা হয়েছে, তারপর আমার সংসারটা ভেঙে যেতে চেয়েছিল, বুঝছেন? মানে আমি এমন আছে যে আত্মহত্যা করতে চেয়েছিলাম এই কারণে, আচ্ছা, কিন্তু হয়নি। বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকজন অতিথি একটু প্রশ্ন করতে চান। আপনি বলছেন যে দ্বিতীয় সন্তানের পর আপনার মানে হাজবেন্ডের সাথে সম্পর্কের অনেক পরিবর্তন হয়, মানে প্রেমটা বাড়ে, সম্পর্কের গভীরতাও বাড়ে। সেই ক্ষেত্রে কি উনি তখন আপনাকে নিচু করে রাখতে চাইতেন? না, আমি এখন ধরেন ওর ওর মধ্যে কিছু অভিনয় ধরা খেতেছে আমার মধ্যে, বুঝছেন? দেখা আচ্ছা। যাচ্ছে যে ও আমার সাথে কিছুটা অভিনয় করছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আমরা মনে হয় আমরা আমাদের সময়টা শেষ হয়েছে, এখনকার মতো বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি মানে খুব মানসিকভাবে এখন যতটা হেল্পলেস ফিল করছেন, সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করছি, এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অন্তত আমাদের ফোনটা করেছেন। তো আমরা বিরতি থেকে এসে আপনার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছিলাম স্বামী স্ত্রীর পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে কিনা, সেটি তাদের কোন আচরণ দেখে বোঝা যায় সেটা নিয়ে, এবং বিরতিতে যাওয়ার আগে আমরা একটা টেলিফোনও পেয়েছিলাম। আমাদের সঙ্গে আছেন আজকে ডক্টর আইসাম আতিকুর রহমান এবং সিনিয়র কাউন্সিলর আলিয়া ফেরদৌস আজাদ। ডক্টর আতিক, আপনার কাছে আসতে চাই যে টেলিফোনটা আমরা নিয়েছিলাম, সেই জায়গার সেই ফোনটি সম্পর্কে যদি কি বলতে চাই আমরা, যিনি ফোন করেছেন তাকে। খুব হেল্পলেস হয়ে ফোন করেছেন, খুব সন্দেহ হচ্ছে তার হাজব্যান্ডকে। উনি আসলে একটা সন্দেহের মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ ওনার হাজব্যান্ডের যে আচরণ, সেই আচরণগুলোর উপর উনি ট্রাস্ট রাখতে পারছেন না, মানে আস্থা থাকছে না কয়েকটা কারণেই। একটা হচ্ছে যে আচরণগুলো চেঞ্জ হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাজব্যান্ড
তাকে মানে এক প্রশ্নের উত্তরে অন্যরকম উত্তর দিচ্ছেন, যেটা উনি গ্রহণ করতে পারেন নাই। তো সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে শ্রদ্ধাবোধের আমরা কথা বললাম, সেটা কিন্তু আমরা একদমই অনুপস্থিত দেখতে পাচ্ছি। যদিও কিন্তু তাদের মধ্যে একটা সময় একটা গভীর সম্পর্ক হয়েছিল দ্বিতীয় বাচ্চার পরে, এবং সেই সম্পর্কের অবস্থাও যখন প্রশ্ন করা হলো সেখানেও কিন্তু দেখা গেল যে সেই সম্পর্ক তারা যেভাবে ডিফাইন করলেন, আবেগীয় একটা গভীরতা দেখা যাচ্ছে, কিন্তু তাদের যে আচরণগত যে পরিবর্তন সেটা কিন্তু আমরা তেমন কিন্তু দেখি নাই। এবং এটা কিন্তু খুব কমনলি হয়, যখন আমরা মনে করি যে খুব ভালোবাসে বা খুব আবেগ, কিন্তু শ্রদ্ধার যে জায়গাটা এটা কিন্তু একটা ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি বা ভিন্ন একটা চর্চার বিষয়। তো সেটা অনুপস্থিত তখনও হয়তো ছিল তাদের মধ্যে, হয়তো অতটা উনি কষ্ট পান নাই, কিন্তু এখন ইদানিং যে কষ্টটা উনি পাচ্ছেন যে ওনাকে ছোট করা হচ্ছে, পোশাক আশাক আগের বারের চলাফেরা। কথা উনি অবশ্য বলেছেন যে মানে তখন অ্যাকচুয়ালি ওনার বয়সটাও কিন্তু ভীষণ কম ছিল। ওনার 15 বছর বয়সে বিয়ে হয়েছে এবং ওই সময় যে ইনসিডেন্টটা ঘটেছে সেই সময় তিনি তার আসলে কিশোর বয়সটাকে হয়তো পার করেছেন এমন একটা সময় মাত্র, কাজেই আবেগীয় ভারসাম্য তার অনেকটা কমই ছিল তখন, যে কারণে উনি বলেছেন সুইসাইডাল অ্যাটেম্পট উনি নিয়েছিলেন। সুইসাইডাল একটা অ্যাটেম্পটের কথা উনি বলেছেন, এবং সম্পর্কের যে একটা ওঠানামার যে বিষয়টা ছিল সেখানে একটা বাইরের সম্পর্কে জড়িয়ে পড়ার বিষয়টাও ছিল, এবং যেটা তার মধ্যে অনেকটা মানে বলা যায় যে একটা ভীতি তার মধ্যে যে ঢুকে গেছে, সেই ভীতিটার মধ্যেও কিন্তু উনি আছেন, ভরসাটা করতে পারছেন না। অ্যাকচুয়ালি ওনার নিজেরই এখন একটা হেল্প দরকার, যে এই ধরনের একটা কাউন্সিলিং এর মধ্যে আসা বা সরাসরি কারোর সাথে কথা বলা। কারণ অন এয়ারে আমরা হয়তো ওনার কিছু কথা শুনলাম, কিন্তু ওনার আরো অনেক কথা শোনা দরকার, যে কথাগুলো শুনলে একজন প্রফেশনাল ওনাকে হেল্প করতে পারবেন। মানে বলতে চাইছেন যে উনি এই মুহূর্তে যে আবেগীয় বেশ ভারসাম্যহীনতার ভেতর দিয়ে যাচ্ছেন, ভারসাম্যহীনতা বলবো না, যে কষ্টের ভেতর দিয়ে তিনি যাচ্ছেন আসলে, সেই জন্য নিজেকে একটু স্থিতিশীল করার জন্য তিনি একটা কাউন্সিলিং হেল্প নিতে পারেন কোনো একজন প্রফেশনালের কাছ থেকে। তাহলে হয়তো ওনার পক্ষে আরেকটু ফাংশনাল চিন্তা করা সম্ভব, বা যে সময়টার ভেতর দিয়ে যাচ্ছেন সেই জায়গাটাকে আরেকটু ওয়েল ডিফাইন করা যেটাকে বলে, সেটা হয়তো সম্ভব। উনি হয়তো প্রবলেমটাকে ধরতে পারবেন, বা হাজবেন্ড সত্যি মানে কারোর সাথে জড়িয়ে যাচ্ছেন কিনা সেই বিষয়টা ওনার তখন বোঝা সম্ভব হবে। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ। আলিয়া, এখানে কিছু অ্যাড করতে চাও? আমি এটাই বলবো যে হ্যাঁ, প্রফেশনাল হেল্পটা তো অবশ্যই লাগবে, কিন্তু একটা সম্পর্কের মধ্যে সন্দেহটা কিন্তু কোনো ভালো জিনিস নয়, তাই না? তো সন্দেহটা যতটা সম্ভব অ্যাভয়েড করাটাই ভালো, যেখানে অথেন্টিক কোনো রিজন নাই বা অথেন্টিক কোনো প্রমাণ নাই, যা ভাবছে ওটা আমার একারই ভাবনা। সো এই জায়গাটা আমি বলবো যতটা সম্ভব এই বিষয়টাকে যদি অ্যাভয়েড করা যায়, উনি মানসিকভাবে আরো বেশি প্রশান্তিতে থাকবেন। এবং এই জায়গাটায় যদি তিনি প্রফেশনালের হেল্প নেন, তাহলে অ্যাকচুয়ালি ওই মানসিক শক্তিটা ওনার পক্ষে জোগাড় করা সম্ভব, যে যে বিষয়গুলো নিয়ে সন্দেহ হচ্ছে সেটা নিয়ে হয়তো সরাসরি হাজবেন্ডের সাথে কথা বলা যেতে পারে, এবং কিভাবে কমিউনিকেট করা যায় সেই জায়গাগুলো হয়তো প্রফেশনাল একজন কেউ তাকে হেল্প করতে পারেন, হয়তো দুজনকে সাথে নিয়ে বসাটা সম্ভব। এবং কাপলে যদি ওনারা হেল্পটা নেন তাহলে আরো ভালো হয়, কারণ সম্পর্কটা ওনাদের দুজনের। তো আপনার জন্য অ্যাকচুয়ালি সাজেশন এটাই রইলো আমাদের, যে আপনি যদি একজন প্রফেশনাল কারো হেল্প নেন তাহলে হয়তো আপনার জন্য কোনো উপকার হতে পারে। তো আমরা পরবর্তী টেলিফোনে চলে যাচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাং থেকে বলছি ম্যাম। জি বলুন, একটু জোরে বলবেন, আমরা কম শুনতে পাচ্ছি। আমি চিটাং থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, পরিচয় বলতে হবে না, আপনার যা নিয়ে কথা বলতে চাইছেন সেটা বলুন। হ্যাঁ, আসলে আমি আমার দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে চাচ্ছি। জি প্লিজ। আমার আর আমার হাজবেন্ডের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিংটা একদমই ঠিক না। আমি কি বোঝাতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, এমন অনেক সময় হচ্ছে ও কি বোঝাতে চাচ্ছে যেটা আমি বুঝতে পারতেছি না, ও বুঝতে পারছে না। আচ্ছা। এমন সময় খুব ঝগড়াটা এমন ভাবে হয়ে যায়, মানে খুব মিসবিহেভিয়ার হয়ে যায়, দুইটাই ব্যবহার হয়ে যায়। এমন সময় খুব রাগারাগি, প্রচন্ড রাগে আমি মানে খুব ব্লেড দিয়ে বডিতে খুব আটাকিটাও করি। আচ্ছা, বুঝতে পারিনি এটা। মানে আমার শরীরে আমি ব্লেড দিয়ে মানে রাগের মাথায় একটু কাটাকাটি করি। আপনি নিজেকে, আচ্ছা আচ্ছা, সেলফ হার্ম যেটাকে বলে, আপনি সেটা করেন? হ্যাঁ, ওইটাই করি। এখন অনেক সময় এমন হয় ফ্যামিলিতে, আমি আমার শ্বশুরবাড়ির কথা বলছি, আবার অনেক সময় অনেকে আবার অনেক কথা বলেছে যেটা আমি
একমাত্র হাজবেন্ডকে আসি বলি, রাগারাগি করি ওর সাথে, বা এমন বলি তোমার ফ্যামিলি এমন বলেছে আমাকে। হুম। ও প্রথমে কথাটা শুনে, তারপরে ও বলে, শোনার পর আমাকে বলে হ্যাঁ ওরা এমন করবেই, ওরা বলবে। এরপর থেকে মানে আমি ওকে বা দূরতে যাই বা ওর পাশে যাই, হ্যাঁ পাশে এসো না বা এরকম করো না। এরপর আমি আস্তে আস্তে বুঝি যে মানে আমি যে ওর ফ্যামিলির কথাটা ওকে আসি বলি যে এমন করেছে, আমি এমন বুঝেছি বা এমনটা হয়েছে, ওই কারণে ও আমার সাথে ওই ফিজিক্যাল বা অ্যাটাচমেন্টে খুব দুর্বল ভাবেই আমাকে ইউজ করে। মানে পাশে এসো না বা এমন করো না। আচ্ছা মানে হাজবেন্ড ওয়াইফের যে একটা সম্পর্ক থাকে ওটা খুব দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এমন হয়েছে যে ওই কথাটা রাগের উপর আমার বাপের বাড়িটা 6 মাস ধরেও মানে আমার সাথে আসতে চাই না। ওকে মানে আমি এমনও বলি যে হ্যাঁ আমার আমার মা বাবা অসুস্থ, তুমি একটা ফোন কল করো, জাস্ট আন্তরিকতা এটুকুই অনেক কিছু। ওইটা বুঝতে চাই না, না আমি যাবো না তোমার বাপের বাড়িতে, এই করবো না সে করবো না। আচ্ছা মানে আমার 2টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরে আমরা দাম্পত্য জীবনটা খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারছি না। ফ্যামিলির প্রবলেম তো থাকবেই, কিন্তু ও চাইলে ওটা সমানভাবে মিটমাট করতে পারতো, কিন্তু ও এমন ভাবে ঢুকতে চাই যে না এমনটাই হবে, মানে আমরা এমনটাই করবো। মানে এমন হয়েছে যে ওর ফ্যামিলি আমার ফ্যামিলিকে আমরা গরিব এই সেই খুব খুব গালমন্দ করেছে। কিন্তু আমি খুব কান্নাকাটি করে বলেছি আমার বাবা তো এমন করে নাই, এমন তো করেছে। ও ওখানে চুপ থাকতো। ওই জিনিসটা আমার খুব খুব খারাপ লাগতো। মানে ও কোনো মতো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা টোটালি ঠিক হয় না, এবং খুব রাফ রাফ আপনার একটু প্রশ্ন করি, আপনার বয়সটা কত? আমার এখন 25। 25। আর আপনাদের বিয়ের বয়স? 4 বছর। 4 বছর। আচ্ছা এটা কি আপনাদের লাভ ম্যারেজ ছিল নাকি অ্যারেঞ্জ হ্যাঁ ম্যারেজ? লাভ ম্যারেজ ছিল। কতদিনের সম্পর্ক ছিল আপনাদের? আমাদেরটা ধরেন 6 মাসের সম্পর্ক ছিল, এবং ওনাকে ফোন করাটা আমি ফোন করি, মানে আমাদের মানে যে এক পক্ষ হয়ে যাওয়াটা হয় ওটা আমার পক্ষ থেকে ওনার কাছে যাই। উনিও তা আমাকে বারবার বলে তুমি আমার কাছে আসছো, আমি তোমার কাছে আসি নাই, মানে এখন চলে যাও, এটা বলে। ওটা হয়তো মন থেকে বলে না, হয়তো রাগের মাথায় বলে। আচ্ছা মানে এটা কি বলছেন যে যখন আপনাদের ঝগড়া হয় তখন আপনি এগিয়ে যান সেটা মিটমাট করতে, এটা বলতে চাইলেন? হ্যাঁ আমি মিটমাট করতে চাই, কিন্তু ও কিছুই বুঝতে চাই না, মানে আচ্ছা ও কিছুতেই আন্ডারস্ট্যান্ডিংটা আসেই না। আমি এটা বললে ও বলে যে না ওইটাই। বুঝেছি। আপনার হাজবেন্ডের বয়সটা কত? ও 34। 34। আচ্ছা হ্যাঁ ওকে। আর এর মধ্যে আপনাদের 4 বছর বিয়ে এবং 2টো বাচ্চাও অলরেডি আছে আপনাদের হ্যাঁ মাশাআল্লাহ। ওকে, তো আমাদের কাছে প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে ওর আমার মধ্যে একদম মানে একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা হয় ওইটা টোটালি বোঝানো হচ্ছে না। এমন যে এই একটা মানুষ যে ওর সামাজিকতা মেনটেন করতে পারতেছে, ফ্যামিলি ও একটা বড় ফ্যামিলি ওর মধ্যে চলতেছে, কিন্তু ওর একটা ওয়াইফের মধ্যে যে একটা সময়টা দরকার ওই জিনিসটা আমি ওকে বুঝাতে পারছি না। ও সারাদিন আমার পাশে আছে, কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি, ও ওর কাজ করে যাচ্ছে, কিন্তু ওর আমার মধ্যে ওই সময়টা কিন্তু টোটালি হচ্ছে না। মানে কোয়ালিটি টাইম যেটাকে বলে সেটা আসলে হচ্ছে না। যে আমি ওর সামনে বা হঠাৎ কখনো বা রেডি হয়ে আসি, বা আমিও ওর তারিফ শুনতে ইচ্ছে করছে, বা আমিও চাচ্ছি ও আমার সাথে একটু রোমান্টিক ভাবে সময় কাটাতে, মানে আমি ওটা বুঝাতে পারছি না যে তুমি আমার সাথে আমাকে একটু ইমপ্রেস করো। টাকা পয়সাও বাদ দিলাম, বা মুখের কারণে হোক বা শপিং করে বা হোক, মাঝে মাঝে বলি টাকা পয়সা ছাড়াও ইমপ্রেস করা যায়, রোমান্স করা যায়। ওই জিনিসটাও মানে আমি ওটা বুঝাইতে পারি না। আচ্ছা, এটা কি একদম শুরুতে শুরুতে কি এগুলো ছিল নাকি? একদম শুরুতে বলতে যখন ফ্যামিলি প্রবলেম গুলো আমি ওর কাছে উপস্থাপন করতে চাচ্ছি তখন থেকে ও আমাকে ইগনোর করা শুরু করছে। তখন আমি বুঝি নাই যে ও আমাকে ইগনোর করতেছে। আমি বলতাম কেন তুমি আমার থেকে এইভাবে দূরে সরে যাচ্ছ, কেন, মানে আকর্ষণটা কমে যাচ্ছে। আচ্ছা ওকে। একদম প্রাথমিক অবস্থায় কি আকর্ষণটা কোনোভাবে ছিল একদম বিয়ের শুরুতে এবং আপনাদের যখন বিয়ে করতে আমাদের যখন সম্পর্ক ছিল, হ্যাঁ তখন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক ছিল। আচ্ছা ওকে, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন? একটা প্রশ্ন আছে আমার, যে আপনি বলছিলেন যে সেলফ হার্ম করেন যখন ওনার সাথে আপনার সম্পর্কটা ভালো যায় না বা কষ্ট হয়, এটা কি বিয়ের পরেই ফার্স্ট শুরু করেছেন নাকি ছোটবেলায় এই অভ্যাসটা কখনো ছিল? ওইটা আমার বিয়ের আগে থেকে একটু মানে ফ্যামিলির কারণে একটু খুব রাগটা খুব কন্ট্রোল করতাম পারতাম না আমার মার সাথে।
ওইটার পড়তে গিয়ে যখন ও খুব ইনসাল্ট করে, হ্যাঁ তুমি বের হয়ে যাও, মানে লজ্জা শরম নাই তোমার, তুমি এখনো কেন আমার বাসায় রয়ে গেছে, আচ্ছা, ওইটা বলে। তো তখন আমি খুব নিজেকে খুব খুব কন্ট্রোল করতে পারি না। অপমানসূচক আচ্ছা। ভাষা হ্যাঁ ব্যবহার আমি করে। ওটা করতে পারছি হ্যাঁ, না। কিন্তু ওই যে বলছিলেন বিয়ের আগে আপনার মায়ের সাথেও যখন কিছু একটা সমস্যা হতো তখনও সেলফ হার্মের হ্যাবিটটা ছিল। হ্যাঁ ওটা মাঝখান থেকে আমার একটু হয়েছিল, এটা যার কারণে মানে বিয়ের পর থেকে যখন আরো বেশি হয়ে যাচ্ছে, মানে ও যখন আমার উপর চাপাচ্ছে মানে তুমি কেন আসলা, ওটা আমার আরো বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আমার পুরো গায়ে একটা খুব প্রচন্ড দাগ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে। এই যে আপনি বলছিলেন না যে বিয়ের আগে 6 মাস যে আপনাদের একটা পরিচিতি ছিল বা বন্ধুত্ব ছিল, তখন আপনি এগিয়ে গিয়েছিলেন, সো বিয়েটা দুজনের সম্মতিতেই তো হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ দুজনের সম্মতিতে হয়েছে। আচ্ছা ডক্টর, আপনার কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আপনি আপনাকে উনি বুঝতে পারেন না, এই ধরনের একটা কথা, এবং আরেকটা হচ্ছে যে আপনাদের একটা মানে ভালোবাসার সম্পর্ক থেকে এই বিয়ে এবং 4 বছরের সম্পর্ক, অবনতিটা কতদিন ধরে হচ্ছে, আর মানে আপনিও কি ওনাকে বুঝতে পারছেন ইদানিং? আমি আমিও যখন যখন আমার এইসব আমার একটা যখন ফ্যামিলির মধ্যে প্রবলেম হওয়াটা যখন আমি ওর কাছে উপস্থাপন করতেছি, বিয়ে প্রায় 4-5 মাস পর থেকে যখন উপস্থাপন করতেছি, ও টোটালি আমার থেকে ইগনোর হচ্ছে, মানে কেন আমি এটা এমন বলতেছি। আমি একটা মেয়ে হিসেবে একটা হাজবেন্ডকে বুঝাবে, হাজবেন্ড কাছে একটা কান্নাকাটি করবে বা এমন প্রতিবাদ করবে যে কেন এটা, আমি তো ওর ফ্যামিলির কাছে যাই কোনো রকমের তর্কাতর্কি করছি না। ওই জিনিসটা পর থেকে মানে ও এমনটি করতেছে, মানে আমার বাপের বাড়ি আসলে টোটালি খবর নেবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, আপনারা কি জয়েন্ট ফ্যামিলিতে থাকেন নাকি একক হ্যাঁ সংসার? না আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, প্রায় আচ্ছা এই 12-13 জনের মধ্যে হবে। আচ্ছা, এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের নিজস্ব মতামতের বিভেদের কারণেই কি ঝামেলাগুলো হয়, নাকি ফ্যামিলির কারণে ঝামেলাটা বেশি হয়? এই ফ্যামিলির কারণে বেশি হয়। আচ্ছা, এই তো বললাম যে ওর ওর ফ্যামিলি থেকে আমাকে খুব ইনসাল্ট করলো, তখন আমি ওকে বলতে গেলাম যে আমি তো এমনটা করি নাই, বা আমার ফ্যামিলি আমার বাপের বাড়ি তো এমনটা হয় নাই বা করে নাই। তখন ও বলতে আমি তো আমার ফ্যামিলি বিচার করতে যেতে পারবো না। আমি বলছি তুমি বিচার করতে হবে না, তুমি আমারটা আমারে বুঝ দিয়ে দাও, ওখানে মিটমাট করে ফেলো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কি কাজ করছেন বা পড়ালেখা শেষ করেছেন কিনা? আমি যা পর্যন্ত পড়েছি, মানে বিবিএস ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়ার পর আমার বিয়ে হওয়ার পর ওখানে আর ফ্যামিলি অ্যাকসেপ্ট করে না স্টাডিটা চালিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, পড়াশোনা কন্টিনিউ হয়নি আর। আচ্ছা, মানে আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি? মানে আপনি ভবিষ্যতে পড়ালেখা নিয়ে বা আপনার ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা আছে? ক্যারিয়ার নিয়ে এখন আমাদের সোসাইটির মধ্যে ওই বিয়ে করো ওইটা অ্যাকসেপ্ট করে না, যে জব করো বা এই ওরকম করো, ওইটা অ্যাকসেপ্ট করবেই না টোটালি। ওইটা নিয়ে আমার এখনো কোনো প্ল্যানিং নেই। কিন্তু যখন খুব ম্যানুপুলেটটা খুব করে তখন আমার ইচ্ছে করে মানে আমি বাইরে কিছু করে আমার দুইটা নিয়ে আমি সেপারেট হয়ে যাই। আচ্ছা, ওকে, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা বোধহয় আমার একটা প্রশ্ন আছে। আপনাদের যে যখন মানে এই যে সম্পর্কটা যখন খারাপ হয়ে যায়, আপনি তো সেলফ হার্ম করেন, আপনাদের দুজনের ভেতরে কি কোনো ভায়োলেন্স হয়, কোনো ফিজিক্যাল ভায়োলেন্স হয়? না না না, ও আমার কখনো এখনো গায়ে হাত গায়ে তুললো হাত না। তোলা না বা না আপনিও এখনো কখনো গায়ে তাকে হাত, এগুলো না 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 আপনারা আমি করেন না? তাকে কখনো এখনো গায়ে হাত পর্যন্ত এখনো যাই নাই। হুম, মানে অনেক সময় পা তুলতে চেয়েছো কিন্তু বা আমার শরীরে লাগে নাই, মানে ও মানে রাগটা খুব কন্ট্রোল করতো ও। কিন্তু ওই যে আমার কাছ থেকে আকর্ষণটাও দূরে চলে যাচ্ছে। মানে আচ্ছা, একটা ওয়াইফের আমি যদি ওকে বলি যে হ্যাঁ বউয়ের জন্য এটা বলছে, আমি এত বউ বউ করে এত মানে এত ভাবে চলতে পারবো না। কিন্তু ও ঠিকই ও কিন্তু ওই সমাজকে ঘুরে চলতেছে, ফ্যামিলি মেনটেন করতেছে, সমাজে কার সাথে কিভাবে মিশে চলতেছে, এইসব মানে আমারটা আমার উপর তুলতেছে, আমার বাপের বাড়ির উপর তুলতেছে। বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটা ছিল যে আপনি সম্পর্কটা কিভাবে আরেকটু উন্নয়ন করতে চান, তাই হ্যাঁ তো? আমি কিভাবে উন্নয়ন করতে চাই। আচ্ছা, কারণ ঠিক আছে, আমরা একটু আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রশ্নটা করেছেন এবং অনেক ডিটেইলে আসলে আমাদেরকে অনেক উত্তরও দিয়েছেন, অনেক হেল্প হয়েছে আমাদের জন্য, বোধহয় আলোচনা করতে সুবিধা হবে। আপনি আমাদের আলোচনার সঙ্গে থাকুন। প্রথমে আমি একটু আলিয়ার কাছে যেতে চাই। এখানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে আমরা আজকে যে বিষয়টি নিয়েছি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সেই জায়গাটি অ্যাকচুয়ালি উনি অ্যাড্রেস করেছেন। ওনাদের ভিতরে ওই জিনিসটা কমে গেছে এবং যেটাকে উনি বলেছেন যে আকর্ষণটা একদম কমে যাচ্ছে।
আমরা কি এখানে বলতে আমি চাই একটু ওনাকে? বলি যে আমি যখন প্রশ্নটা করলাম যে আপনাদের নিজস্ব কারণে প্রবলেমগুলো বেশি নাকি ফ্যামিলিগত কারণে, সো যেহেতু ওনারা একটা জয়েন্ট ফ্যামিলিতে আছেন, সো একে অপরকে শ্রদ্ধাটা শুধু কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকলে চলবে না, এই শ্রদ্ধাটা হয়তো এক্সটেন্ডেড যে ফ্যামিলি মেম্বাররা আছে আরও যারা 14-15 জনের কথা উনি বললেন তাদের প্রতিও হয়তো যেতে হবে। এখন হ্যাঁ, সম্মানটা শুধু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকলে এখানে শান্তিটা কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে না। সো উনি যদি কোনো প্রফেশনালের কাছে আসেন, সেই প্রফেশনাল যার কাছেই উনি যাবেন সে কিন্তু শুধু হাজব্যান্ড ওয়াইফকে অ্যাড্রেস করলে এখানে হবে না, এখানে ফ্যামিলি কাউন্সিলিং আমার মনে হয় দরকার আছে। কারণ একটা প্রশ্ন কিন্তু উনি বলছিলেন বারবার যে আমার বাবা মাকে নিয়ে কথা বলা হয়, আমার বাবা মা তো এই কাজটা করেনি। সো হাজব্যান্ড তখন বলেন যে হ্যাঁ তোমার বাবা মাকে বলেছে, আমি এখন ওদেরকে বিচার করব বা সামথিং। উনি কিন্তু সেই অ্যাসিউরেন্সটা হাজব্যান্ডের কাছে চাইছেন, কিন্তু একটাবার ভাবতে হবে যাদের সম্পর্কে বলা হচ্ছে সেই 14-15 জন কিন্তু ওনার হাজব্যান্ডের খুব কাছের মানুষ। সো ওনার যেমন কষ্ট লাগছে বাবা মার সম্পর্কে শুনতে, সো তেমনি হাজব্যান্ডেরও হয়তো কষ্ট লাগবে যে তার মুখ থেকে বাকি 14-15 জন যে তার কাছে তাদের কথা শুনতে। সো এখানে ফ্যামিলি কাউন্সিলিং যদি অ্যারেঞ্জ করা যায়, আমার মনে হয় প্রত্যেকের মধ্যে একটা অ্যাওয়ারনেস জাগবে যে শ্রদ্ধাটা শুধু একসাথে থাকতে গেলে শ্রদ্ধাবোধটা যদি না রাখা হয় সংসারটা কিন্তু সুন্দর সংসার থাকে না, তখন সেটাই যে উনি যেভাবে এক্সপ্লেইন করলেন সে কলুষিতটা হয়ে যায় এবং সেটা হচ্ছে। উনি একা কিন্তু কষ্ট পাচ্ছে না, হাজব্যান্ড যে দূরে সরে যাচ্ছে নিশ্চয়ই তার মধ্যেও কিছুটা কষ্ট কাজ করতে পারে, কারণ আমরা কিন্তু তার কথাটা শুনিনি বা জানি না, তাই না? সো এই যে আকর্ষণটা কমে যাচ্ছে, দুটো সন্তান আছে ওরা কিন্তু দেখছে, সো দেখছে যে হাজব্যান্ড ওয়াইফ বা বাবা মায়ের মাঝে সুন্দর সম্পর্কটা নাই, তার মানে ওরা দেখে কিন্তু শিখে নিল যে সংসারটা এরকমই হয় বা শান্তিটা বুঝি থাকে না, তাই না? একটা রং ইনফরমেশন চলে গেল। সো আমার খুবই রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য যে উনি অ্যাড্রেস করেছেন এবং এটা যে উনি ফোন করে জানতে চেয়েছেন, তাই না? ওনারা আমার মনে হয় অতি সত্বর কোনো সাইকোলজিস্টের কাছে যেতে পারে হেল্পের জন্য, এবং সে যদি ফ্যামিলি কাউন্সিলিংয়ের অ্যারেঞ্জ করে হয়তো দুজনে বুঝবেন এবং আরও যারা আছে তারাও বুঝবেন ব্যবহার কোনটাকে বলে এবং কোথায় কোন ভাষা ব্যবহার করলে অ্যাকচুয়ালি শান্তিটা থাকবে, এবং শান্তিটাই তো জরুরি। অবশ্যই যদি ফ্যামিলি কাউন্সিলিং নাও করা যায় তাহলে ওনাদের দুজনকেও অ্যাকচুয়ালি মানে কোর হ্যাঁ। জায়গাটা ওনারা সেখানেও যদি অ্যাটলিস্ট অ্যাড্রেস করা যায় যে দুজনের ভিতরে কি ধরনের চর্চা থাকলে শ্রদ্ধাবোধের জায়গাটা থাকতে পারে এবং কিভাবে দুজনের আকর্ষণটা আরেকটু বাড়ানো যেতে পারে, একে অন্যের প্রতি যে কেয়ারের জায়গাটা সেই কেয়ারটা কি করলে আরেকটু বাড়ানো যেতে পারে সেই জায়গাটা। ডক্টর সেই আতিকের জায়গা, কাছে ও সরি আসতে আরেকটু চাই। ইন্টারাপ্ট করবো কি? হ্যাঁ। একটু বলি এই জায়গাটা, উনি যে সেলফ হার্মের বিষয়টা বলেছেন আমি অবশ্যই ওটাকে নেতিবাচকভাবেই দেখছি, কারণ কষ্ট পাওয়া মানেই কিন্তু তার এটা প্রকাশটা কিন্তু নেগেটিভ, তাই না? যে উনি সেলফ হার্ম করে নেগেটিভভাবে কষ্টটাকে উনি করছেন বা দেখাচ্ছেন, যেটাই হোক। সো এই জায়গাটা অবশ্যই আমি বলবো যে এটা অবশ্যই অনুচিত, এবং এটা উনি কন্টিনিউ না করলে আমার মনে হয় ভালো হয়। অবশ্যই আমরা সেই রিকোয়েস্ট তার জন্য করছি এবং সেটার তো অনেকগুলো নেগেটিভ দিকও আছে। অ্যাকচুয়ালি সেলফ হার্ম করতে গেলে এমন মানে লাইফ থ্রেটেনিং কোনো একটা ব্যাপারও ঘটে যেতে পারে। তো ডক্টর আতিকের কাছ থেকে খুব অল্প করে শুনতে চাই, আমাদের পরে এখানে যে আরেকটা বিষয়টা ফোনও হচ্ছে আছে। যে বিচারের যে কথাটা, যে হাজবেন্ডের কাছে বিচার চাইতে যাওয়া বা ই করা, তো সেই বিচারের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় থাকে যে অভিযোগ, এবং যখনই আমরা অভিযোগ করতে যাই সেটা যদি ক্রিটিসিজমের পর্যায়ে চলে যায় তখন কিন্তু সম্পর্ক অবনতির দিকে যায়, যেটা ওনারা বললেন যে আকর্ষণ কমে যাচ্ছে। তো কাজেই যেটা যে তার ঘনিষ্ঠ লোকজনদের সম্পর্কে যখন অভিযোগ করা হয় বা ক্রিটিসাইজ করা হয় তখন স্বাভাবিকভাবেই তার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। সেটা যেমন মানে একটা সমস্যা তৈরি করছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনার সেলফ হার্মটা কিন্তু অপোজিট পক্ষকে কিন্তু বাধ্য করছে। যখন সে মানে সেলফ হার্ম করে তখন মানে তার উপর কিন্তু একটা দায় চেপে যায় যে এটার জন্য তার হাজবেন্ড জড়িত, বা সে এরকম কথা না বললে হয়তো হাতটা কাটতো না। তো কাজেই সেলফ হার্মটা এবং এই অভিযোগের জায়গাটা এখান থেকে বের হয়ে আসতে হবে। এটা মানে কি সেলফ হার্মটা ইতিবাচক ভাবে, অ্যাকচুয়ালি কখনো কোনো মানে ভালো কিছু অ্যাড করছে না তাদের ইতিবাচক সম্পর্কের ভাবে যদি উনি ভেতরে। এটাকে ফেস করতে চান, উনি নিজেও করতে পারেন, এবং ওনার নিজের যে ক্রিয়েটিভিটি বা নিজের জায়গা থেকে উনি যদি চিন্তা করেন, আর সেক্ষেত্রে উনি যদি প্রফেশনাল হেল্প নিতে চান, যদি ওনার হাজবেন্ড প্রাথমিক পর্যায়ে যেতে নাও চান, উনি নিজেও যদি কোনো প্রফেশনাল হেল্প নেন, কোনো
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট, সেক্ষেত্রে ওনাকে কিন্তু হেল্প করতে পারবেন। অবশ্যই অবশ্যই ওনাকে ওই হেল্পের জায়গাটা আমাদের সেই আছে। হেল্প নিয়ে কিন্তু উনি অনেক- বের হয়ে আসতে পারবেন ইতিবাচকভাবে। হ্যাঁ, সেটাই আপনার জন্য আমাদের সেই পরামর্শই রইল। আমরা পরে টেলিফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আমরা শুনছি। জি, আমি ক্লিয়ার। আসলে সব প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলা ভিশন চ্যানেলকে। এবং এরকম সুযোগ করে দেওয়ার জন্য আমরা স্বাভাবিক ফ্যামিলির অনেকেই আমাদের কিছু আমরা শেয়ার করতে পারি এবং আপনারা যথাসাধ্য চেষ্টা করেন আমাদেরকে সলভ করেন, এতে আমরা অনেক গর্বিত এবং আনন্দিত। আচ্ছা, ঠিক আছে, বাংলা ভিশনকে আমরা সেই ধন্যবাদ পৌঁছে দিলাম। আপনি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছেন সেটাই যদি একটু ছোট্ট করে বলেন, আর একটু জোরে বলবেন। জি, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই আমি ছোট্ট করে বলছি। এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু জোরে বললে ভালো হয়, আর একটু জোরে সম্ভব? জি জি, অবশ্যই সম্ভব। হ্যাঁ, জি জি, এখন শুনতে পাচ্ছি খুব ভালোভাবে, প্লিজ বলুন। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম শর্টকাটলি বলছি, আমার এক মেয়ের বিষয় আর কি, আমার বড় মেয়ে। আচ্ছা, প্রথমত মুখে থুতু আসতো অনেক। আচ্ছা। তখন আমি এক ডক্টরের সাথে পরামর্শ করি, ডক্টর বয়সটা কত একটু মেয়ের আগে বলে নেবেন প্লিজ। 17+, 17 বছরের উপর হবে। 70+, আচ্ছা, জি। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। হুম। তখন ডাক্তার দেখানোর পর সেই ডাক্তার অবশ্য প্রেসক্রিপশন ওষুধ দিয়েছিলেন, সেই ওষুধ খাওয়ালাম। তো মোটামুটি কিছুটা কমেছে, তারপরেও কিছুটা আছে। ডক্টর বলেছিলেন যেটা নাকি মুদ্রা দোষ। আসলে এই বিষয়ে ততটা ধারণা আমাদের নেই। তারপর মোটামুটি কিছুটা কমেছে, কিন্তু মুখে অনেকটা থুতু জমানোর পর থুতুটা ফেলে। আচ্ছা। এক, 2 নম্বর হলো বাথরুমে একটু সময় বেশি দেয়। হুম। আচ্ছা, 3 নম্বর হলো কথা, আমার মেয়ে খুব কম কথা বলে। আর যদি কিছু বোঝাতে যাই মেয়ে রেগে যায়, আচ্ছা, মানে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। তবে বাবা মার প্রতি সে যথেষ্ট শ্রদ্ধা আছে, এটা আসলে মানে তার ভিতর থেকে যে ভাষায় বোঝাবে সেই ভাষাটা সে খুঁজে হয়তো পাচ্ছে না, এরকম হয়তো কিছু একটা আছে, এটা আমাকে সাজেশন দিবেন। আর 4 নম্বর হলো একা একা সে অনেক সময় কি যেন ভাবে। ওটুকুর মধ্যে যদি আমি কখনো বা আমার ওয়াইফে যদি কখনো শেয়ার করতে চায়, সে মানে ইতস্তত মানে ফিল করে, নিজেকে যেন কি বিরক্ত মনে করে, এরকম একটা আর কি। আর আমার মেয়ের ঘুমটাও একটু বেশি, আচ্ছা, ঘুমায় বেশি। এই সমস্যাগুলো আর কি। আর আরো কিছু সমস্যা ছিল এমনি অন্যের কথা, আমার বাসায় যদি কোনো গেস্ট আসে, কোনো মেহমান আসে বা কোথাও বেড়াতে যায়, গরুয়া মিটিং হয়, ওগুলো কথাগুলো মানে সে শুনতে খুবই ভালোবাসে, কথাগুলো সে খুবই মনোযোগ সহকারে শুনে। আচ্ছা, এই সমস্যাগুলো আর কি। আবার ছাত্রী হিসেবে ইনশাল্লাহ আপনি যদি আমার মেয়ে খুবই ভালো ছাত্রী, জিপি একটা সবসময় পেয়েছেন, এখন হোলি ক্লাসে বর্তমানে স্টাডিং আছে, অনলাইনে ক্লাস করে। এই সমস্যাগুলো নিয়ে একটু ভাবছি ভবিষ্যতের জন্য আর কি, আমার মেয়ের কি কি সমস্যাগুলো, এই বিষয়ে একটু পরামর্শ দিতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, কি করা বুঝতে যেতে পারে। পেরেছি। খুব সুন্দরভাবে গুছিয়ে আপনি আপনার প্রশ্নগুলো করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরো কিছু প্রশ্ন আছে। আমার দিক থেকে একটা প্রশ্ন আছে যে এই সমস্যাগুলো আপনি কবে থেকে খেয়াল করতে শুরু করলেন? এই সমস্যাটা আসলে বিগত প্রায় 4-5 বছর যাবত, কিন্তু 5 বছর। তেমন মাঝে মধ্যে একটু হয়, আবার মাঝে মধ্যে খুব ভালো থাকে। আচ্ছা, ডাক্তারি চিকিৎসাটা কবে থেকে শুরু করেছেন? ডাক্তারি চিকিৎসাটা আজকে 4 বছর আগে আমি এক ডাক্তার দেখিয়েছিলাম। আচ্ছা, অবশ্য সে মেডিসিন ডক্টর। কোন সাইকিয়াট্রিস্ট ডক্টর না সে? না, মেডিসিন ডাক্তার। তিনি তো দেখিয়েছিলাম ওটা শুধু থুতুর জন্য, অনেক থুতু ফেলতে, মুখে অনেকটা থুতু জমায়, তারপর আমি থুতুটা ফেলবো আর কি। ওকে, আর অন্য কোনো কিছু শেয়ার করিনি। আচ্ছা, তো কোনো সাইকিয়াট্রিস্ট বা কোনো সাইকোলজিস্টকে অ্যাকচুয়ালি আপনারা দেখাননি? জি না, দেখাইনি। আচ্ছা, ওকে। তো এখন পর্যন্ত ওই যে যেটা বলছিলেন যে বাথরুমে বেশি সময় নেওয়া, এইগুলো এখনো আছে? জি। আচ্ছা, আমাদের অতিথিদের প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে থুতুর বিষয়টা, যখন উনি মেডিসিনের ডাক্তার দেখালেন, তখন কি বাথরুমে অতিরিক্ত সময় দেওয়া, তারপর কিছু বুঝাতে গেলে রেগে যাওয়া, এই বিষয়গুলো ছিল, না এগুলো পরবর্তীতে ডেভেলপ করছে? এগুলো আসলে ছিল, তবে তেমন একটা ছিল না তখন, কিন্তু আমার সন্তানকে এইভাবে ফিল করতাম না। আমার মেয়ে যখন যেতে চাইতো সবসময় চেষ্টা করতাম মেয়ের মন কিভাবে ভালো রাখবো, আমার দুটো মেয়ে, আমি খুবই হ্যাপি এদিক দিয়ে, কিন্তু ওই দিক দিয়ে বোঝার চেষ্টা করতাম না। এখন আপনাদের এই চ্যানেল অনুষ্ঠানে দেখার পর থেকে আর কি এগুলো আমরা একটু অবজারভেশন করি যে ভবিষ্যতে কি হতে পারে। এখন আপনার সাথে একটু পরামর্শ নিচ্ছি কি করা যেতে পারে। আচ্ছা,
আচ্ছা, আলিয়া। আমার একটা প্রশ্ন আছে। এই যে আপনি যে ৩-৪টা প্রবলেমের কথা আপনি আইডেন্টিফাই করেছেন, এই প্রবলেমগুলোর জন্য আপনার মেয়ের মানুষের সাথে মিশতে, সমাজে মিশতে বা লাইফে চলতে কোনো অসুবিধা হচ্ছে? জি না আপা, এদিক দিয়ে ইনশাল্লাহ খুবই ভালো, মানে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই সব দিক দিয়ে ভালো। আবার কখনো আমার মেয়ে আমার সাথে অনেক সময় বায়না ধরে যাবো, চলো পার্কে যাব, আমার ছোট সেই মাসুম বাচ্চার মধ্যে যাই। আবার কখনো বাজি ফুটাই, ওগুলো করতে ভালো লাগে, বাসায় আসে স্বাচ্ছন্দ্য বোধ করে। আবার একা একা অনেক সময় থাকতে যে মানে এই ফিলটা যখন সে করে, তখন যখন আমি শেয়ার করতে চাই, তখন সে মানে নিজেকে একটু ইতস্ত মনে করে আর কি, এই বিষয়গুলোর জন্য। আর আদার্স অন্যান্য কোনো সমস্যা নেই। আচ্ছা অথবা আমরা- আরেকটা বিষয়, সরি হ্যাঁ, হ্যাঁ, ইন্টারাপ্ট ঠিক করলাম, আছে। সেটা হচ্ছে সে যে লাইফে এগিয়ে যাচ্ছে, সে তো একটা ভালো কলেজে পড়ছে, ভালো পড়ালেখায় এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পথে তার এই সমস্যাগুলো যা আপনার নজরে এসছে বা আপনার কাছে ফিল হচ্ছে, সেগুলোর জন্য কোনো বাধাগ্রস্ত হচ্ছে কি না, এগিয়ে তাও যাওয়ার পথে? কখনো মানে তার এই যে সাকসেসটা লাইফে যা যা করছে, এটার পেছনে কোনো অসুবিধা হচ্ছে তার এই প্রবলেমগুলোর জন্য? না, এদিকে কোনো অসুবিধা হচ্ছে না। তবে আমি যদি একটা কথা বলি, কোনো একটা কিছু বোঝাতে চাই, আমার যদি ভালোভাবে, আমি কখনো রাগ করি না। হঠাৎ যদি ছোটখাটো রাগও করি, তখন দেখা গেলে আমার সে আরো বিষণ্ণ হয়ে পড়ে। আমাকে সে সহজেই আমার রাগটা সে মেনে নিতে পারে না। তখন আমি সরি বলে আমার মেয়ের সাথে মিছিল হয়ে যাই। কিন্তু আমার ওয়াইফের সাথে আবার ভালোই মাঝে মাঝে দ্বন্দ্ব থাকে। মানে মার কথা, মাকে খুব সম্মান করে এমনি, কিন্তু মা শাসন করতে যদি চায়, সেই শাসনটা সে সহজে মেনে নিতে পারে না। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওর বন্ধুকে পরিবারের মধ্যে যাকে ও সব কথা শেয়ার করতে পারে, এরকম কেউ আছে? হ্যাঁ আছে, আছে। আমার চাচাতো বোন আছে, আচ্ছা আচ্ছা। স্বজন আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাদের সাথে সে ভালোই মেশে। আচ্ছা, ওনার প্রশ্নগুলো আসলে অ্যাকচুয়ালি খুব স্পেসিফিক ছিল, আমরা আলোচনায় চলে যাই। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি খুব সচেতন একজন বাবা, সেজন্য আপনাকে খুব প্রশংসা করছি আমরা। আপনি আমাদের আলোচনার সঙ্গে থাকুন, দেখুন সেখান থেকে বোধহয় উপকার পাওয়া যেতে পারে। ডক্টর আতিকের কাছে আগে আসতে চাই, কি ওনার কাছ বলতে চাই? থেকে যে সমস্যাগুলো শুনলাম খুব স্পেসিফিক বলা, তো সেগুলো থেকে যে একটা মনে হলো, যদিও আমরা একটা ডায়াগনোসিস করতে গেলে আরো অনেক কিছুই দেখতে আরো হয়, অনেক কিছু দেখা এবং দরকার। সরাসরি রোগী দেখার যে বিষয়টা, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেগুলো ছাড়াই যদি বলি যে মানে একটা ভাষাভাবে যদি বলতে হয়, তাহলে এটা অনেকটা ইন্ডিকেট করে যেটা ওসিডির কিছু লক্ষণ তার মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু আমার পাশে আলিয়া যখন প্রশ্ন করলেন যে ওখানে তার অন্যদের সাথে মিশতে অসুবিধা হচ্ছে কিনা, কাজকর্মে ডিস্টার্ব হচ্ছে কিনা, তো সেই জায়গা থেকে যেটুকু বোঝা গেল যে তার ডিজিজটা ডেভেলপ করে নাই, বা ডিজিজ ডেভেলপ করার যে পর্যায়ে, সেই পর্যায়টা তার আসে নাই। এখনো হয়তো কিছু কিছু সিম্পটম আছে, সিম্পটম কিন্তু তার সেটা আছে যেটা ডিসঅর্ডার লেভেলে যায়নি। ডিসঅর্ডার লেভেলে যায় নাই। ওকে, এবং যদি সেই সিম্পটমগুলো অ্যাকচুয়ালি ওসিডির সাথেই বেশি যায়, যেটা আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলি। ওকে, ওকে। তো সেক্ষেত্রে উনি যে প্রশ্নগুলো করেছেন, যে মানে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে কিনা, এই এই ইয়েগুলো সহ। এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটু অবজারভেশন, উনি তো যথেষ্ট মনোযোগী আছেন ওনার মেয়ের ব্যাপারে, অবজারভেশনে থাকা। আর এটা হচ্ছে বেশ দীর্ঘদিন ধরে, মানে 5 বছর 5 বছর ধরে সময় আছে। ধরে। দেখা যাক, মানে আরো সামনের সময়গুলোতে হয়তো যদি এই লক্ষণগুলো বেড়ে যায়, তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই মুহূর্তে আপাতত কোনো পরামর্শ নেওয়ার দরকার নেই। কোনো মনোবিজ্ঞানীর সাথে যদি কথা বলেন এই বিষয়ে, মানে মেয়েটি, সেটা সেটা হতে পারে, সেটা অন্তত করা যেতে পারে। সেটা করা যেতে পারে, যে তার মানে এই যে অসুবিধাগুলো কিছু হলেও অবজার্ভ করা যাচ্ছে, সেগুলোর জন্য সে যেমন ডাক্তারও দেখিয়েছিল একটা সময়। তো হয়তো ডাক্তারি পর্যায়ে এখন নেই, কিন্তু যদি সাইকোলজিস্টের সাথে সে কথা বলে, তাহলে বলে হয়তো নিতে পারে। কিছু মানে জায়গা বের হয়ে আসতে পারে তার, যে কি কারণে এই অসুবিধাগুলো অ্যাকচুয়ালি হচ্ছে, সেগুলো হয়তো সে আলাপের মাধ্যমে বেরও করে আনতে পারে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আলিয়ার কাছ থেকে
অ্যাড করতে চাও? একটা ফোন আছে। আমি একটু ছোট্ট করে অ্যাড করি। সবচেয়ে প্রথমে আমি বলবো যেটা ভয়ের কোনো কারণ নাই, কারণ বয়ঃসন্ধিকালের সময় অনেক সময় আছে নিজের জগতে থাকতে, একা একা ভাবতে, বা বাথরুমে গেলে হয়তো একটা প্রাইভেট জোন পায়, সো তখন একটু এক্সট্রা কিছু ভাবতে পছন্দ করে। সো এটা বয়ঃসন্ধিকালের একটা পরিবর্তনের অংশও হতে পারে। সো এটা পরবর্তীতে যে ভাই যেটা কথাটা বললেন যে যদি এটা বেড়ে যায়, সেরকম ওসিডির কোনো লক্ষণ সেইভাবে দেখা যায়, তখন চিকিৎসকের পরামর্শ নিতে পারে। বাট তুমি যে কথাটা বললা খুবই ভালো, যে ওর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, ও কোনো সাইকোলজিস্টের শরণাপন্ন হতে পারে, কারণ টকিং থেরাপি তো ওটার তো কোনো সাইড এফেক্টস নাই, Side effect বরং ওর এটা তো উপকারী হবে। বরং বয়ঃসন্ধিকালের যে কনফিউশনগুলো না, সেগুলো কিন্তু কাউন্সেলিং এর মাধ্যমে কমপ্লিট করা যেতে পারে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, জি বলুন, আমরা শুনছি। এটা হচ্ছে যে আমার দাম্পত্য যে একটু জোরে বলতে প্রবলেমটা হবে। আমার যে দাম্পত্য যে প্রবলেমটা বর্তমানে আমি ফেস করছি, জি, তো সেটা হচ্ছে যে মানে আমি 5 বছর রিলেশন করে হচ্ছে বিয়ে করি। আচ্ছা। তো রিলেশন 5 বছর হল 2019-এ আমি বিয়ে করি। তো আমাদের দাম্পত্য জীবনে হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমি ওর সাথে যখন রিলেশন থাকা অবস্থায় আমি ওকে খুবই প্রায়োরিটি দিতাম। আমাদের কিছু দোষ আছে, এটা আমি একটু বলে নিচ্ছি। আচ্ছা। মানে ওর সাথে মানে যখন আমার রিলেশন ছিল তার পাশাপাশি আমি 2 জনের সাথে কথা বলতাম বা রিলেশন ছিল আমার, কিন্তু আমি তাকে প্রায়োরিটিটা দিয়েছি আচ্ছা। এবং তাকেই আমি বিয়ে করেছি। ওকে। তো বিয়ে করার পর তার ভিতরে একটা সন্দেহ কাজ করে। এটা বিয়ের 1 বছর ছিল না, 1 বছর পর আমাদের এখন বেবি হয়নি, বেবি নেই। তার ভিতরে একটা সন্দেহ কাজ করে যে আমি কারোর সাথে কথা বলছি বা অন্য কোনো রিলেশনের সাথে আবার জড়িয়ে পড়েছি, দেন হচ্ছে বা কারোর সাথে আমার রিলেশন আছে, এটা। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে ও আরেকটা বিষয়ে সন্দেহ করে, যেটা হচ্ছে ওর সাথে যখন আমার রিলেশন ছিল না, ওর সাথে যখন আমার পরিচয় ছিল না, কোনো এক সময় তার আগে আমার একটা মেয়ের সাথে রিলেশন ছিল, সেটা আমি ওকে শেয়ার করেছিলাম ওর সাথে রিলেশনের আগে। তো আমি এখন যে জায়গাটায় আছি বা আমার বাসা যে জায়গাটায়, ওই স্থান থেকে মানে আগের রিলেশনের কথা বলছি, ওই মেয়েটার বাড়ির ডিস্টেন্স 2 কিলোমিটার, আমার বাড়ি থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স। তো আমি এখন তাকে মানে আমার ওয়াইফকে তো আমি রিলেশন করে বিয়ে করেছি। আমি এখন মানে বাড়ি আসলেও তার মনে একটা সন্দেহ থাকে যে আমি সেই আগের ওই মেয়েটার সাথে যোগাযোগ করছি, নয় দেখা করছি, একটা সন্দেহের মতো থাকে। আর এই সন্দেহটা থেকে তারা আমার মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা বা শ্রদ্ধাবোধ, যে সে আমার ওয়াইফ, তার ওকে আমার শ্রদ্ধা, আমার প্রতি তার শ্রদ্ধা, এটা মানে আমি পাচ্ছি না। আমার সাথে সবসময় রুট বিহেভিয়ার, সবসময় ব্যবহারটা খুবই খারাপ করে। কখনো তুমি থেকে টুইটাইতে চলে যাওয়া, আর দেন হচ্ছে সেও জব করে, আমিও জব করি। যখন আমি নর্মালি যখন অফিস থেকে বা বাইরে থেকে আসি, সাথে সাথেই আমার ফোনটা ধরে চেক করা, কোনো টেক্সট আসছে কিনা, বা কোনো আমি কাউকে কল দিয়েছি কিনা বা আমাকে কেউ কল দিয়েছি কিনা। আবার এইভাবে শুনলো যে আমি কোথাও কথা বললাম, কিছু টাইম সে আমাকে ওয়েটিং পেলো। এই যে সন্দেহ করা, মানে মাঝে সময় আমার এই জিনিসটা খুবই বিরক্তিবোধ মনে হয় এবং আমি তাকে বোঝাতে পারছি না যে কেন সে আমাকে সন্দেহ করে, বা আমি যদি অন্য কারোর সাথে রিলেশন যদি বা থাকতো তাহলে আমি কেন ওকে বিয়ে করলাম। তার আর আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কোনোভাবেই হচ্ছে না। আমি এখন কি করবো? মাঝে মধ্যে মনে হয় যে তার জন্য আমি বাড়িতেও আসতে পারি না। বাড়িতে আসলে সে ওই আগের নিয়ে কথা বলে যে তুমি ও বাড়িতে থাকো, কেন বাড়ি থেকে আসতে চাও না? আমি বাড়িতে ছুটিতে আসলে, আমি বাড়িতে 5 দিন বা 10 দিন থাকলে তার ভিতরে সন্ধ্যা চলে আসে যে আমি এতদিন কেন এখানে স্টে করছি, কেন ওর কাছে যাচ্ছি না, বা কেন তাকে আমার কাছে আনতেছি না। এই হচ্ছে আমি এখন কি করবো, মানে আমি খুব ডিপ্রেশনে আছি। আপনার জায়গাটা প্রশ্নটা করে ফেলেছেন যে আপনি এখন কি করবেন। আচ্ছা, একটু ক্লারিফিকেশন দরকার। আপনি বললেন যে তাকে বিয়ে করার সময়ে বা আগে আপনার আরো 2-1 জনের সাথে সম্পর্ক ছিল, কিন্তু আপনি তাকে প্রায়োরিটি দিয়েছেন এবং সে কারণে তাকে বিয়ে করেছেন।
এই যে বিয়ের পরেও কি আপনার এই দুই একজনের সাথে সম্পর্কটা কন্টিনিউ ছিল? না না, ছিল না। এরপরে আচ্ছা। কারোর সাথে আমার সম্পর্ক কন্টিনিউ ছিল না। আচ্ছা। কিন্তু আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ওদের সাথে আমি কথা বলি মাঝে মধ্যে। হুম। আমার আমার অনেক ফ্রেন্ড আছে, স্কুল লাইফের ফ্রেন্ড, কলেজ লাইফের ফ্রেন্ড। হুম। এগুলো আমি অবশ্যই মোটামুটি মানে কেন কথা বলি আমি, কেন কথা বলবো আচ্ছা। আমি এটাই সন্দেহ করি। আপনার যে বিয়ের আগ মুহূর্তে যে আপনার আরো দুই একজনের সাথে সম্পর্ক ছিল সেটা কি সে জানতো? হ্যাঁ, সেটা সে জানতো। আমি তাকে মোটামুটি আমি তাকে হাইড করিনি কোনো কিছু থেকে। বিয়ের আগে সবকিছু আমি আচ্ছা। তার সাথে শেয়ার করেছি, যাতে ঠিক মানে আছে। সে পরবর্তীতে যাতে আমাকে এগুলো নিয়ে কথা বলতে না পারে, বা এটা নিয়ে কোনো খোঁটা দিতে না পারে, বা আচ্ছা, পরবর্তীতে এই ধরনের কোনো মানে কথা জানলে সে যাতে কষ্ট না পায়। বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখন যে আপনাকে সে সন্দেহ করছে, কি কি দেখে অ্যাকচুয়ালি সে আপনাকে সন্দেহ করে? তার মনের মধ্যে আমার যতটুকু মনে হয় সে সব সময় তার মানে তার মাথায় এটাই থাকে যে আমি তার একটু দূরে আসলে বা তার চোখের আড়াল হলে আমি তার সাথে কথা বলছি, তার কি সাথে দেখা কারণে তার করছি। এরকম সন্দেহ তৈরি হতে পারে আপনার কোনো মানে কিছু আইডিয়া করেন? আমি আইডিয়া করছি যে মানে আমি তো ওই যে আপনাকে যেটা বললাম, এক সময় তার সাথে আমার রিলেশন হওয়ার আগে আমার বাড়ির পাশে একজনের সাথে আমার সম্পর্ক হয়েছিল কোনো এক সময়। আচ্ছা, ওটাকে আপনি ভাবছেন যে ওই ওই যে শেয়ার করেছিলেন সেখান থেকে সে আইডিয়া সেই নিয়েছে? মানে যেই শেয়ারগুলো ওই টেন্ডেন্সি থেকে, এবং যখন ওর সাথে আমার রিলেশন ছিল, পাশাপাশি অন্য রিলেশনের সাথে করার জন্য মানে অন্য যাদের সাথে আমার রিলেশন ছিল তাদের জন্য কিন্তু ওর সাথে আমার মানে মাঝে মধ্যে ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো। কিন্তু আমি ওকেই প্রায়োরিটি দিয়েছি এবং ওকেই বিয়ে করেছি। আমি এটা বুঝাতে পারছি না যে আমি ওকেই পছন্দ করি এবং আচ্ছা। ওই জন্য ওকে বিয়ে করেছি। কেন সে আমাকে সন্দেহ করবে? আমার করণীয়টা কি, আমি কি করতে পারি? ওকে। আচ্ছা। হ্যাঁ, আমাদের অতিথিদের আবার প্রশ্ন আছে। একটা প্রশ্ন আছে যে আপনারা দুজন কি একসাথে থাকেন নাকি চাকরির প্রয়োজনে দুই জায়গায় থাকতে হয়? চাকরির প্রয়োজনে দুইটা জায়গায় থাকি। আচ্ছা। যখনই ছুটি হয়, সময় হয়, তখন আমি যাই ওর কাছে। আচ্ছা আচ্ছা। এবং আরেকটা প্রশ্ন, উনি যে সন্দেহ করছেন আপনাকে, উনি কি এটা মুখ ফুটে বলেছেন, ক্লিয়ার করে বলেছেন, নাকি এটা আপনার মনে হচ্ছে? সে আমাকে ডিরেক্টলি হলো, সে আমাকে ডিরেক্টলি বলে যে আমি কারোর সাথে আমার অ্যাফেয়ার চলছে। আমি কেন এত ওয়েটিং থাকি, ওয়েটিং থাকলে কেন আমি তাকে কনফার্ম করি না, মানে আচ্ছা অদ্ভুত প্রশ্ন। আচ্ছা, 5 বছর যে সম্পর্কটা করেছেন তখনও কি সে এইভাবেই আপনাকে বলতো? না, তখন তার আমার প্রতি একটা শ্রদ্ধা ছিল অন্যরকম, এবং আমার সাথে তার ব্যবহারও ছিল অন্যরকম। কিন্তু বিয়ের পর বছর অনেক ভালো ছিল, তারপর থেকেই তার সেই সন্দেহটা চলে আসে। আচ্ছা, ডক্টর আপনার কোনো প্রশ্ন? উনি বলছেন যে বিয়ের 1 বছর পর মানে এই সমস্যাটা হয়, কোনো ধরনের কোনো ঝগড়া বা কোনো ধরনের কোনো নেগেটিভ কমেন্ট এরকম কিছু কি আপনার দিক থেকে হয়েছিল 1 বছর পরে, যে তারপর এরকম কিছু শুরু হলো? না না, আমার সাথে তার হ্যাঁ কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, কিন্তু ঝগড়া হওয়াটা লিমিট থাকে। দেন হচ্ছে সম্পর্ক থাকা অবস্থায় তার সাথে আমার যখন ঝগড়া হতো বা কথা কাটাকাটি হতো, সেটা অল্পতেই সমাধান হতো, কোনো মিউচুয়াল জন্য। কিন্তু এখন কোনোভাবেই আমি মানে সমাধানের চেষ্টা করলেও সমাধানে সে আসতে চায় না। সে কথায় কথায় বলে তাকে ছেড়ে দিতে, তার কাছ থেকে তাকে ছেড়ে দিতে বলে, কথায় কথায় বলে যে আসামি ছেড়ে দাও, তোমার সাথে থাকবো না। কেন সেটা আমি এই জন্য আমার করণীয়টা কি? আচ্ছা, মানে অনেকগুলো ব্যাপারে আপনার নিজেরও আসলে কনফিউশন আছে যে সে কেন এরকম আচরণ করছে, তাই তো? আমরা বোধহয় সেরকমই পেলাম তার কাছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, আপনাদের মানে একত্রে থাকার কোনো ব্যবস্থা হতে পারে কি? হ্যাঁ, সেটা তো হচ্ছে না, মানে আমার তার থেকে অনেক অনেক দূরের ডিস্টেন্স। আমার আসলে একটু আমার 3-4 ঘন্টা সময় লাগে। এতটা ডিস্টেন্সে আসলে একসাথে থাকা থেকে জব করাটা পসিবল না। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আর আলাদা থাকতেছেন কতদিন? 6 মাস। 6 মাস। হুম, আচ্ছা, 6 মাস যাবত আলাদা, তার আগে আপনারা একসাথেই থাকতেন? একসাথেই ছিলেন। একসাথে ছিলাম, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা মনে হয় আলোচনা করি। ওনার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা যদিও জানি না আমরা কতটুকু উত্তর দিতে পারবো। আপনি আমাদের আলোচনার সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ, আমাদের প্রশ্ন করেছেন, এই অ্যাটেম্পটা অন্তত নিয়েছেন।
তো প্রথমে কে বলতে চাই আগে? আমি একটু বলি হ্যাঁ, এখানে আসলে আগে। ছোট্ট পরিসরে এত বড় প্রবলেমের সলিউশন বা কোনো গাইডলাইন তো দেওয়া কঠিন, কিন্তু ওনাদের কাপল কাউন্সিলিংটা খুব নিট, কারণ ওনারা সেটা বোঝা যাচ্ছে। দু জায়গায় থাকছেন, তো হতে পারে এই কারণে মানে এখানে সবচেয়ে বড় একটা ভরসা, কারণ হচ্ছে যে ডিসট্যান্ট হ্যাঁ, রিলেশনশিপ, এটা একটা distant বড় কারণ। relationship। এটা একটা বড় কারণ। সো হতে পারে এই কারণে, যেহেতু বিয়ের আগে ওনার যে ওয়াইফের কথা বললেন, ওনার পূর্বের লাইফটা সম্পর্কে একটু জানা ছিল, বেশ খানিকটাই জেনেছিলেন, কারণ উনি সততার কারণে সবকিছু শেয়ার করেছেন পূর্বের জীবনে। সো সেটার সাথে মিলিয়ে প্লাস এই ডিস্টেন্ট রিলেশনশিপ, দুটো মিলিয়ে হয়তো বা এই সংশয়গুলো জেগেছে। সো একসাথে থাকা তো পসিবল হচ্ছে না, কিন্তু কাপল কাউন্সিলিং এর অ্যারেঞ্জ করলে যেটা হতে পারে, যে কথাটা উনি বলতে পারছেন না বা ওয়াইফের কাছ থেকে জানা যাচ্ছে না বা ওয়াইফ খুলে বলতে পারছে না, সেই জায়গাগুলো হয়তো একটু সলিউশন পাওয়া যেতে পারে। অথবা তারা কিন্তু নিজেরাও বসতে পারেন, নিজেরাও একসাথে বসে এই কথাগুলো একটু ক্লিয়ার করতে পারেন যে অ্যাকচুয়ালি কি, কেন এরকমটা করছি, কোনো প্রমাণ কিন্তু পাচ্ছেন না, কারণ উনি নিজেই খুব অনেস্টলি কথাটা নিজেই শেয়ার করছেন যে না, আমার কাছে তো নাই, কোনো সন্দেহের কোনো বীজ এখানে নাই। সো ওয়াইফের কাছে এই প্রশ্নটা কিন্তু উনিও করতে পারেন, বা কোনো ভালো বন্ধু থাকে না যে দুজনেরই কমন ফ্রেন্ড, যেখান থেকে বোঝা যেতে পারে যাকে তারা ভরসা করে, তার হেল্পও কিন্তু নিতে পারেন যদি এরকম ওনার থাকে। অনেকগুলো জায়গায় ওনার কনফিউশন আছে যে কেন এইভাবে সন্দেহ করছে, আবার বারবার বলছেন যে দরকারে ছেড়ে দাও, হ্যাঁ, যদি সম্পর্কটা মানে আর না থাকুক, সেটাও সেরকম মানে একটা পর্যায়েও ফাইনাল চলে যেতে, ডিসিশনও কিন্তু দিয়ে Termination দিচ্ছিলেন। হ্যাঁ, টার্মিনেশনের দিকেও উনি অনেক সময় চলে যাচ্ছেন, সেটাই বা কেন হচ্ছে, সেটাই। এটাও ওনার কনফিউশনের জায়গা আছে। তো সবগুলো অ্যাকচুয়ালি একজন যদি থার্ড পার্সন এবং তিনি যদি প্রফেশনাল হন, তাহলে সেখানে এই জিনিসগুলোকে একটা সমাধানের জায়গায় হয়তো আনা সম্ভব। সমাধান না বলে কি বলবো আমরা, যে একটা হেল্প হয়তো হতে পারে, বা কনফিউশনটা ক্লিয়ার করতে কনফিউশনগুলো হেল্প ক্লিয়ার করতে করা, পারে, হ্যাঁ, সংশয়গুলো দূর করতে হেল্প করতে পারে। সাহায্য করা, সেইটা হয়তো সেখানে হয়তো সম্ভব হতে পারে। সংক্ষেপে ডক্টর আমার কথা হচ্ছে সেটাই, যে একটা প্রফেশনাল হেল্প পেলে যে জায়গাটা ওনাদের মধ্যে দূরত্ব আসছেন সেই জায়গাগুলোকে ফিল আপ করতে পারবেন। আচ্ছা, এবং আরেকটা বিষয় হচ্ছে যে পার্সোনাল মিনিং সিস্টেম, সেই বিষয়টা দেখা যাচ্ছে যে একটা মানুষের কিন্তু ভ্যালু সিস্টেম মানে ভিন্ন। উনি যে জায়গাটা সততার জন্য বলতে চেয়েছেন, ওনার ওয়াইফের কাছ থেকে সেই জায়গাটা হয়তো অন্যরকম ভাবে উনি দেখেছেন, বোঝাই যাচ্ছে। সেটাই তো কাপল কাউন্সিলিং এ অ্যাকচুয়ালি সমাধান। আমাদের সময়টা শেষ হয়ে এসেছে, এবং সেই জায়গাটা আসলে একজন প্রফেশনাল ওনাকে নিয়ে যেতে পারবেন নিয়ে এই যেতে গ্যাপটা পারবেন। মানে পূর্ণ করতে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আলিয়া ফেরদৌস এবং ডক্টর আতিক দুজনকে। আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আমরা আগামী সপ্তাহে আপনাদের জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে আপনার বয়ঃসন্ধিতে থাকা সন্তানটির স্ক্রিন অ্যাডিকশন কি করবেন, সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।